বরফ ছাড়া আর তো কিছু চোখে পড়ছে না। কিশোরের দিকে ফিরে তাকালো মোসা। রাস্তা কই? সানগ্লাসটা কপালের উপর ঠেলে দিল কিশোর। বরফই তো ভালো, নইলে ক্রস কান্ট্রি স্কি জমে না, বেশি কষ্ট হয়। হো, এইসব কথা মুসারও জানা। দূরের পর্বত চূড়াটার দিকে তাকালো সে। পোল দিয়ে আবার বরফে খোঁচা মারবে কিনা ভাবছে। রকি বিচ থেকে বহু দূরে চলে এলো, বিশ্বাসই হচ্ছে না। কাল ছিলাম একটা জমজমাট শহরে, আর আজ এরকম একটা অপার্থিব জায়গায়, কিচ্ছুই নেই যেখানে। সাবধান, রবিন বলল। শহরে গিয়ে কারো সামনে এভাবে বলে বসো না আবার। কলোরাডোর মানুষ তাদের দেশ সম্পর্কে এ ধরনের মন্তব্য পছন্দ করবে না। ভুলটা কি বললাম? চারপাশে তাকালো মোসা। মানুষ চোখে পড়ার সম্ভাবনা নেই, কারণ সবচেয়ে কাছের শহর এল্ক স্প্রিংও এখান থেকে 8 মাইল দূরে। ট্রেল হেড, অর্থাৎ রাস্তার যে মাথা থেকে স্কি শুরু করেছে ওরা, যেখানে ভাড়া করে আনা গাড়িটা রেখে এসেছে, সেই জায়গাটাও এখান থেকে 3 মাইল দূরে। না থাকাই তো ভালো, জবাব দিল কিশোর। নির্জনতাই দরকার আমাদের। মানুষ নেই, কোলাহল মুক্ত, প্রকৃতি আর আমাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না কেউ। রবিনের দিকে তাকালো। রবিন, কেমন লাগছে তোমার? খুব ভালো, তবে অতিরিক্ত নির্জন। হয়তো এই কারণেই এরকম একটা জায়গায় তোমাকে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন ডাক্তার। কি জানি, হতে পারে। তবে নির্জনতাটা সহ্য করতে সময় লাগবে মনে হচ্ছে। পস্তাচ্ছ না তো? এক হাতের একটা স্কি পোল বরফে চেপে ধরে নিজেকে আটকে রাখলো রবিন, যাতে পিছলে না যায়। জিনিসটা ফাইবার গ্লাসের তৈরি সরু লাঠির মতো, মাথাটা ইস্পাতের। সামনের ঢালু তরাই অঞ্চলটার দিকে তাকালো ওরা। উপত্যকায় ছড়ানো ছিটানো পাইন বন। ঢালের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে ওরা। আকাশ ঘন নীল, বাতাস এতটাই স্বচ্ছ আর পরিষ্কার, গাছপালা, আকাশ সবকিছু রং হয়ে গেছে অতিমাত্রায় উজ্জ্বল। বরফ ধবধবে সাদা, নাক চিরে ঢুকে যাচ্ছে পর্বতের বাতাস। শরীরটা খুব তাজা লাগছে। মাথার মধ্যে গোলমালটা আছে আর? জিজ্ঞেস করলো মোসা। এখন তো টের পাচ্ছি না, জবাব দিল রবিন। অথচ হোটেল থেকে বেরোনোর সময়ও কেমন যেন লাগছিল। তার অসুস্থতার কারণেই কলোরাডো রকের পার্বত্য অঞ্চলে বেড়াতে এসেছে ওরা। মাথায় গোলমাল দেখা দিয়েছিল তার। রূপালী মাকড়সা এই অভিযানে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল। ডাক্তার বলেছেন সে আঘাতটাই বর্তমান গন্ডগোলের কারণ। চেপেছিল এতদিন, মাথাচাড়া দিয়েছে এখন। কেন দিয়েছে সেই কারণটা খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাই বলেছেন ব্ল্যাক ফরেস্টের বদ্ধতা থেকে দূরে কোথাও সরে যেতে। এমন কোথাও যেখানটা অতিরিক্ত খোলামেলা, কোলাহল বর্জিত, একেবারে প্রকৃতির কোলে কোনোখানে। তিন বন্ধু মিলে আলোচনা করে এই জায়গাটাই পছন্দ হয়েছে ওদের। চলে এসেছে ছুটি কাটাতে। রবিনের জন্য বেড়ানোও হবে, সেই সঙ্গে আবহাওয়া বদল। তিনজনের খরচের টাকাটা রবিনের বাবা মা একাই বহন করেছেন। এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না আমার, মুসা বলল। আমারও খুব ভালো লাগছে, কিশোর বলল। পোল দিয়ে আবার সাড়া দিল মুসা। পিছলে গেল তার পায়ে ব্যথা স্কি দুটো। ছুটতে শুরু করলো সে। চিৎকার করে ডাকলো কিশোর আর রবিনকে। এসো, দেখা যাক কত মাইল পথ পাড়ি দিতে পারি আজকে আমরা। বরফে স্কিয়ার চাপে সৃষ্টি হওয়া দুটো গভীর খাঁজ রেখে যাচ্ছে মুসা। যতটা সম্ভব সে দুটো অনুসরণ করে এগোলো রবিন। পেছনে কিশোর। এক লাইনে থাকা ভালো। কিছু দূর এগোনোর পর ডেকে বলল কিশোর, একদিনেই এত বেশি কষ্টের দরকার নেই। নির্দিষ্ট কোথায় যাবার তো আর তাড়া নেই আমাদের। তাছাড়া পরিবেশের সঙ্গে মানিয়ে নেবারও একটা ব্যাপার আছে। বাতাস দেখেছো কিরকম পাতলা? বেশি ছোটাছুটি দ্রুত কাহিল করে ফেলবে। তার চেয়ে থেমে থেমে এগোই। ক্লান্তও কম হব, প্রকৃতিও দেখতে পারবো। ওই ন্যাশনাল ফরেস্টে সব দেখতে চাই আমি, মুসা বলল। ছুটি তো মাত্র 7 দিন, সব দেখবে কি করে?
স্কি করে গ্যানিসন ন্যাশনাল ফরেস্টের পুরোটা দেখতে চাইলে 1 বছরও পারবে না। প্লেন ভাড়া করলে দেখা যায়, রবিন বলল। তা হয়তো যায়, কিশোর বলল, কিন্তু তাতে তোমার রোগের কোনো উপকার হবে না। আসল উদ্দেশ্যটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের। শীঘ্রই ছোট উপত্যকাটার অন্য পাশে বেরিয়ে এলো ওরা। ঢাল বেয়ে আবার উপরে উঠতে শুরু করেছে পথ। গতি কমে গেল মোসার। এখন কি মনে হচ্ছে? শৈলশিরার উপরে উঠে এসে জিজ্ঞেস করলো কিশোর। সারাদিন ছুটতে পারবে? এখানে বসা যেতে পারে, প্রয়োজন মনে করলে কিছু খেয়েও নেওয়া যায়। ভালো কথা মনে করেছো তো। হাসি ফুটল মোসার মুখে। আমার প্রয়োজন আছে। দেরি করলো না আর সে। স্কি দুটো খুলে নিয়ে খাড়া করে গেঁথে রাখলো বরফে। শৈলশিরার একেবারে কিনারে একটা পাথরের উপর এসে বসলো। ব্যাকপ্যাক থেকে গ্রানুলা বার বের করে চিবানো শুরু করলো। কিশোরের মতোই তার নজর নিচের উপত্যকার দিকে। দৃশ্যটা অবাক করলো ওকে। যেদিক দিয়ে উঠে এসেছে সেদিকের ঢালটার চেয়ে উল্টো পাশার ঢাল অনেক বেশি দীর্ঘ, অনেক খাড়াভাবে নেমে গেছে গভীর খাদের মধ্যে। নামতে কি পারবো এদিক দিয়ে? মুসার কণ্ঠে সন্দেহ। ব্যাকপ্যাকটা গাছের গোড়ায় ঠেস দিয়ে রেখেছে কিশোর। চেন খুলে সাইড পকেট থেকে ন্যাশনাল ফরেস্টের একটা ম্যাপ বের করলো। দেখে চেখে বলল, খাড়ায় বেয়ে নামার দরকার হবে না। শৈলশিরার ধরে একটা রাস্তা আছে। মুসাও তাকলো ম্যাপের দিকে। ম্যাপ দেখে বলতে পারবে কতটা উপরে রয়েছি আমরা? কাত হয়ে গলা বাড়িয়ে এলো রবিনও। সঠিক বলা যাবে না, কিশোর বলল। বিশদভাবে সব দেখানো নেই ম্যাপে, তবে মোটামুটি অনুমান করা সম্ভব। অনুমানে কাজ হবে না, মাথা নাড়ল মোসা। মনোকিউলারটা দিয়ে দেখো না, চেষ্টা করে। ব্যাকপ্যাক থেকে ছোট একটা যন্ত্র বের করলো কিশোর। হাতের তালুতে জায়গা হয়ে যায়। হালকা, ক্ষুদে একটা টেলিস্কোপ, রেঞ্জ ফাইন্ডার, কম্পাস, ঘড়ি আর উচ্চতা মাপক যন্ত্র, অল্টিমিটারের সংমিশ্রণ ওটা। যন্ত্রটা চোখের সামনে তুলে এনে উপরের দিকের একটা বোতাম টিপে দিল সে। নিচের দিকে একটা ডিজিটাল ডিসপ্লে মিটমিট শুরু করলো। 8,000 ফুট উপরে রয়েছে এখন আমরা। খাইছে। মৃদু শীষ দিয়ে উঠল মোসা। তার মানে 1.5 মাইল। হ্যাঁও বলা যায়, নাও বলা যায়, জবাব দিল কিশোর। সমুদ্র সমতলকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে রিডিং দিচ্ছে যন্ত্রটা। সমুদ্র সমতল থেকে 1.5 মাইল। কিন্তু আমরা যে জায়গাটা থেকে ওঠা শুরু করেছি সেটাও সমুদ্র সমতল থেকে অনেক উপরে। তার মানে 1.5 মাইলের অনেক কম। ওসব জটিল অঙ্ক বুঝি না। আসলে ঠিক কতখানি উপরে আছি সেটা বলো। মুসার দিকে তাকিয়ে হাসল কিশোর। ট্রেল হেডের কাছে যেখানে গাড়ি ফেলে এসেছি সেটাকে সমতল ধরলে রয়েছি 300 ফুট উপরে। স্বস্তি নিঃশ্বাস ফেলল মুসা। তাই বলো। আমি তো ভেবেই পাচ্ছিলাম না, স্কি করে 1,000 ফুট উপরে উঠলাম কি করে আমরা। তারপরও বলতে হয়, 300 ফুট ওঠাটাও কম না। দেখো জিনিসটা। হাত বাড়ালো মোসা। তুমিও মাপবে নাকি? না, টেলিস্কোপ দিয়ে দেখব। যন্ত্রটা চোখে লাগিয়ে খাদের দিকে তাকালো মোসা। আঁকাবাঁকা একটা রাস্তার মতো চোখে পড়ল। পাহাড়ি নদী সম্ভবত। পানি এখন জমাট বরফ। কয়েক মিনিট পরও যখন চোখ সরালো না মোসা, রবিন জিজ্ঞেস করলো, কি দেখছো? কিছুই নেই, হতাশ কণ্ঠে জবাব দিল মোসা। এল্ক দেখবো ভেবেছিলাম, কিংবা অন্য কোনো হরিণ। বুনো জানোয়ারে যদি না দেখলাম, বুনো এলাকায় আসাটাই বৃথা হয়ে যাবে তাহলে। ঠিক এই সময় একটা নড়াচড়া দৃষ্টি আকর্ষণ করলো তার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। কিছু একটা আছে ওখানে, নড়ছে। মুসার হাত থেকে মনিকুলাটা নিয়ে চোখে ঠেকালো রবিন। প্রথমে গাছপালা, বরফ আর পাথর ছাড়া আর কিছু চোখে পড়ল না। তারপর দেখলো বরফে ঢাকা এক টুকরো খোলা জায়গার উপর দিয়ে ধীরে একটা কমলা রঙের আকৃতি। খানিক পর আরো 3টি বিভিন্ন রঙের আকৃতি গোচরে এলো। খাদের দিকে এগোচ্ছে। দুপুরের রোদে ধাতব জিনিসের প্রতিফলনও চোখে পড়ল। তার মানে 3জন মানুষ। অন্তত দুজনের হাতে রাইফেল আছে। শিকারী। মনোকিউলারটা কিশোরের হাতে দিতে দিতে বলল রবিন।
বোধহয় বিঘন ভেড়ার পেছনে লেগেছে। শঙ্কিত কণ্ঠে মুসা বলল, দূর থেকে আমাদেরকে আবার ভেড়া ভেবে বসবে না তো? কিশোর বলল, না, তোমার কোনো ভাব, ভেড়ার রং নীল হয় না। দৃষ্টিসীমার বাইরে চলে গেল শিকারীরা। দ্রুত ওদের কথা ভুলে গেল তিন গোয়েন্দা। চমৎকার একটা দিন। যেখানে বসে আছে জায়গাটা খুব সুন্দর, আশেপাশের দৃশ্যও দারুণ। বিশ্রাম, খাওয়া দুটোই হয়ে গেছে। উঠে পড়ল ওরা। দুটো ঢাল যেখানে মিলিত হয়েছে সেখান দিয়ে চলে যাওয়া ট্রেল ধরে সামনে এগোলো। কয়েক ঘন্টা পর এসে পৌঁছালো সরু একটা গভীর গিরিখাতে। আগে আগে চলেছে এখন কিশোর। থমকে দাঁড়ালো হঠাৎ। তার গায়ের উপর এসে পড়ল মোসা। খাওয়ার সময় হয়েছে নাকি আবার? জানতে চাইল সে। হয়তো, চিন্তিত ভঙ্গিতে জবাব দিল কিশোর। তবে সেটা কার বলা মুশকিল। নিচের দিকে চোখ পড়তেই কিশোরের কথার মানে বুঝে গেল মোসা। পার্বত্য সিংহের পায়ের ছাপ। জন্তুটার আর এক নাম কুগার। খাইছে। মানুষ খায় নাকি ওরা? মাথা ঝাঁকালো কিশোর। সিংহ যখন, মানুষকে হতে বাধা নেই। ছাপ দেখেছো কত বড়? অনেক বড় জানোয়ার। ঝুঁকে বসে ভালো মতো দেখলো ছাপগুলো। ধারগুলো সামান্য ভোঁতা হয়ে গেছে। তার মানে তাজা নয়। গতকালকারও হতে পারে, কিংবা পরশুর। পাহাড়ের দেয়ালের জন্য বাতাস লাগে না বলে ছাপগুলো আছে এখনো, নইলে পুরোপুরি ঢেকে যেত। তার মানে ধরে নেওয়া যেতে পারে কাছাকাছি নেই জানোয়ারটা, রবিন বলল। কাছাকাছি আছে কিনা বলা কঠিন। দেখতে দোষ কি? মুসা এগিয়ে যেতে আগ্রহী। কুগারের পিছু নেবে? সাবধানে এগোবো। বিপদ দেখলেই পিছন ফিরে দৌড়। কৌতূহল দমন করতে পারল না কিশোর। প্রাকৃতিক পরিবেশে উত্তর আমেরিকার সবচেয়ে ভয়ানক হিংস্র প্রাণীটাকে দেখার লোভ সংবরণ করতে না পেরে বলল, চলো। কিছু দূর এগোতে সামনে একটা বরফের স্তূপ চোখে পড়ল মোসার। তার মধ্যে অদ্ভুত কি যেন দেখা যাচ্ছে। ওটা কি? স্তূপটার দিকে তাকিয়ে কিশোরও দেখতে লাগলো বেরিয়ে থাকা জিনিসটা। বরফে জমাট জানোয়ারের খুর নাকি? এল্ক দেখতে চেয়েছিলে না? রবিন বলল, ওটাই তোমার হরিণ। তবে আংশিক দেখে সন্তুষ্ট থাকতে হবে। পুরো দেহটা আর পাবে না। চলো গিয়ে দেখি কতখানি আছে। কথা শেষ করার আগেই পল দিয়ে বরফে ঠেলা মারল মোসা। কাছে যাওয়া ঠিক হবে না। বলতে গিয়েও থেমে গেল কিশোর। লাভ নেই। চলতে আরম্ভ করেছে মোসা। বরফে অর্ধেক ঢেকে যাওয়া একটা হরিণের মৃতদেহই ওটা। সিংহের রেখে যাওয়া মড়ি। মরিটার বেশি কাছে যাওয়ার আগেই ভয়ঙ্কর একটা গর্জন চমকে দিল ওদের। ঘোরের মধ্যেই যেন ফিরে তাকিয়ে পাহাড়ের ঢালের শৈল ছিঁড়ে দাঁড়ানো কুকুরটাকে দেখতে পেল মোসা। মাথা নিচু করে তাকিয়ে আছে ওদের দিকে। হা করা মুখের মধ্যে মারাত্মক সদন্তগুলো চোখে পড়ছে। আশেপাশের পাথরের সঙ্গে চমৎকারভাবে মিশে গেছে ওটা চামড়ার রং। টান টান হয়ে যাচ্ছে জন্তুটার পেশিগুলো। ঝাঁপ দিতে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শিকারী। বোবা হয়ে ওটার চোখে চোখে তাকিয়ে আছে মুসা। জন্তুটার সবচেয়ে কাছে রয়েছে সে। দৌড় দেওয়ার চেষ্টা বৃথা, বুঝতে পারছে মুসা। মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হবে তাকে। আবার গর্জন করে উঠল কুয়ারটা। আস্তে করে একটা পোল হাত থেকে ছেড়ে দিল মুসা। দুই হাতে তুলে ধরল অন্য পোলটা। ইস্পাতের মাথাওয়ালা ফাইবার গ্লাসের দ্বন্দ্বটাই এখন তার একমাত্র অস্ত্র। বিনা যুদ্ধে পরাস্ত হবে না সে। তীক্ষ্ণ একটা শব্দ হলো হঠাৎ। পিস্তলের গুলির শব্দের মতো। চিৎকার দিয়ে শূন্যে লাফিয়ে উঠল কুগারটা। ঝট করে মাথা নিচু করে ফেলে পোলটা সামনে বাড়িয়ে দিল মোসা। কয়েকশো পাউন্ড ওজনের মারাত্মক দাঁত আর নখ সমৃদ্ধ দেহটা গায়ে এসে পড়ার অপেক্ষা করছে। পড়ল না। কুগারটা তাকে ছুঁল না। লাফ দিয়ে শূন্যে উঠে আবার সেই শৈলশিরাটার উপরেই নেমে গেল। পাক খেয়ে ঘুরে নিজের নিতম্বে থাবা মারতে শুরু করলো। যেন বলতাই কামড়ে দিয়েছে ওখানে।
জানোয়ারটার চোখে সন্দেহ আর দ্বিধা দেখতে পেল মুসা। ভড়কে যাওয়া ভঙ্গিতে পায়চারি শুরু করলো ওটা। তারপর আচমকা পেছনের পা দুটো ভাঁজ হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে অবাক চোখে তাকিয়ে দেখলো নিজের অবাস হয়ে আসা অর্ধেকটা শরীর। সামনের পা দুটোও ভাঁজ হয়ে গেল। ধপ করে চ্যাপ্টা পাথরের ওপর পড়ে গেল সে। শেষবারের মতো হিসিয়ে উঠে নেতিয়ে পড়ল। চোখ বুজে এলো। মুসাকে দিয়ে লাঞ্চ করা আর হলো না ওর। চোখের পাতা সরু করে তাকিয়ে আছে মুসা। কি ঘটে গেল বুঝতে পারছে না। কাছের একটা পাইন গাছ থেকে লাফিয়ে নামলো ক্যামোফ্লেজ পরা একটা, হাতে শক্তিশালী রাইফেল। কেউ নড়বে না। স্কি মাস্কের আড়াল থেকে আদেশ শোনা গেল। এইমাত্র মুসার প্রাণ বাঁচালেন যিনি, ভারী পায়ে এগিয়ে এসে রাইফেলটা তুলে ধরলেন তার দিকে। নাও ধরো এটা। মাস্ক খুলে ঝাড়া দিয়ে লম্বা বাদামি চুলগুলো ছড়িয়ে দিলেন শিকারী। 8 ঘন্টা ধরে গাছে বসে আছি আমি। কুগারটার ফেরার মাঝখানে তোমরা ঢুকে পড়ে আরেকটু হলেই কেচে দিচ্ছিলে সব। স্তব্ধ হয়ে গেছে মুসা। কি বলবে? আপনার চমক কাটতে না কাটতেই ধমক শুনতে হচ্ছে। তার উপর শিকারী একজন মহিলা। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন মহিলা। ধমকের সুরেই বললেন, আমার দিকে তুলে ধরে রেখেছো কেন? আরে দূর, আবার মাটির দিকে নামায়। কুকারটার দিকে ধরো না। নড়তে দেখলেই দেবে আরেকটা মেরে। ঘুরে পাইট গাছটার দিকে হাঁটতে শুরু করলেন তিনি। 1 মিনিট। এতক্ষণে কথা খুঁজে পেল মুসা। আমি ওটাকে খুন করতে পারবো না। তা তো করবেই না, জবাব দিলেন তিনি। গত 10টি বছর ধরে ওকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছি আমি। কাছে এসে দাঁড়ালো কিশোর। কনুই দিয়ে গুঁতো দিল মুসার গায়ে। আজব একটা জিনিস লক্ষ্য করেছো কুকুরটা? কিশোর বলার পর এতক্ষণে লক্ষ্য করলো মুসা ব্যাপারটা। রবিন এসে দাঁড়িয়েছে পেছনে। সেও দেখলো। মোটা কালো একটা কলার লাগানো কুকুরের গলায়। গায়ে বিধে আছে একটা ডার্ট। গুলি করা হয়নি, ট্র্যাঙ্কুলাইজার ডার্ট। ওষুধের ক্রিয়া শেষ হয়ে গেলেই জ্ঞান ফিরে আসবে। মোটা কলারটায় লাগানো বাক্সের মতো একটা জিনিস দেখতে পাচ্ছে মোসা। খুব ছোট একটা ধাতব দণ্ড বেরিয়ে আছে সেটা থেকে। কোনো ধরনের অ্যান্টেনা নাকি? বাহ, বুদ্ধিশুদ্ধি তো বেশ ভালোই, মন্তব্য করলেন মহিলা। কিন্তু ওরকম একটা বোকার মতো কাজ করে বসেছিল কেন? কখন পেছনে এসে দাঁড়িয়েছেন তিনি টের পায়নি কিশোর। নজর ছিল পার্বত্য সিংহটার দিকে। ফিরে তাকালো। মুসাকে অবশ্য আমি এভাবে ছুটে যেতে মানা করেছিলাম, বলল সে। আপনি না থাকলে গেছিল আজ। কিন্তু একটা কথা বুঝতে পারছি না। গাছের মাথায় বসে তো সবই দেখেছেন আপনি। আমাদেরকে সাবধান করে দিতে পারতেন। কুগারটা তখন মাত্র এসেছে, জবাব দিলেন তিনি। ভয় দেখিয়ে তাড়াবো? তাছাড়া আমি ভেবেছিলাম ট্রেল ধরে স্কি করে চলে যাবে তোমরা। মৌরির দিকে নজর দেবে বুঝতে পারিনি। তবে তোমাদের কাজটাকে ভুল বলা যায় না। আমি হলেও ওরকম কৌতূহলী হতাম। হাত বাড়িয়ে দিলেন তিনি। আমি মারিসা কুপার। জীববিজ্ঞানে ডক্টরেট করেছি। কিশোরও তাদের পরিচয় দিল। কাঁধে ঝোলানো লাল ব্যাকপ্যাকটা নামিয়ে তাতে বসলেন ডক্টর কুপার। কিশোর লক্ষ্য করল, ব্যাগের পেছনে বাঁধা রয়েছে নীল রঙের একটা ধাতব বাক্সের মতো জিনিস। সেটা থেকে বেরিয়ে আছে 2 ফুট লম্বা একটা অ্যান্টেনা। বাক্সের উপরে লাগানো একটা সিগন্যাল মিটার। এক পাশের সকেট থেকে ইলেকট্রিকের তার গিয়ে যুক্ত হয়েছে অ্যান্টেনার সঙ্গে। তার মানে কুগারটা এখানে পৌঁছার অনেক আগেই জেনে গেছেন আপনি সে আসছে। নীল বাক্সটা দেখালো কিশোর। কুগারের কলারে লাগানো ওটা একটা রেডিও, তাই না? ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ওটার সঙ্গে যোগাযোগ রক্ষা করেন আপনি। এদিকে আসছে বুঝতে পারছিলাম, ডক্টর কুপার বললেন। তবে ঠিক কতটা কাছে এসেছে বুঝতে পারিনি। অত নিখুঁত নয় যন্ত্রগুলো। যন্ত্রপাতিগুলোর দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলাম মোসা, কিভাবে কাজ করে এগুলো? এটাকে বলে ডিরেকশনাল অ্যান্টেনা, ডক্টর কুপার বললেন। এদিক ওদিক তাক করে ঘোরাতে থাকবে যতক্ষণ না সিগন্যাল পাও।
তারপর সিগন্যাল যেদিক থেকে পাবে সেদিকে এগোতে হবে জন্তুটার দেখা পাওয়ার জন্যে। মাথা ঝাঁকালো কিশোর। মিটারের কাঁটাটা যত বেশি উপরে উঠবে বুঝতে হবে তত বেশি কাছে পৌঁছে গেছে। কৌতূহলী চোখে কিশোরের দিকে তাকালেন ডক্টর কুপার। আমার কাজটা তো বেশ ভালো বোঝো তুমি। আপনার মতো বুঝি না। ইলেকট্রনিক যন্ত্রপাতিতে মোটামুটি জ্ঞান আছে আমার, জবাব দিল কিশোর। তাছাড়া জন্তু জানোয়ার ধরারও অভিজ্ঞতা আছে, সেজন্যই বলতে পারছি। মহিলাকে ভালো করে দেখলো সে। লম্বাটে, চ্যাপ্টা মুখ, হালকা পাতলা শরীর, মুখে বেশ কিছু ভাঁজ, বিশেষ করে সবুজ সদা সতর্ক চোখ ঘিরে, যেটা বলে দিচ্ছে ঘর থেকে বেশি সময় বাইরে বাইরেই কাটান তিনি। বয়স 30-এর ঘরে, তবে দেখে অতটা মনে হয় না। 10 বছর ধরে কুকুরটাকে বাঁচানোর চেষ্টা করছেন আপনি, এ কথা বলে কি বোঝাতে চেয়েছেন? জিজ্ঞেস করলো কিশোর। শুধু এই একটাকেই না, ডক্টর কুপার বললেন। বাঁচাতে চাইছি এই পর্বতে যতগুলো কুগার আছে সবগুলোকে, পার্বত্য সিংহের প্রজাতিকে। চারপাশ থেকে ঘিরে আসছে সবাই, গাছপালা কেটে বনভূমি উজাড় করে গড়ে উঠছে শহর, বাড়িঘর, মানুষের বাসস্থান। বিরাট এলাকা নিয়ে তৈরি করছে গরু ঘোড়ার রাজ্য। খনি থেকে মূল্যবান ধাতু আর তেল উত্তোলনের নামেও প্রকৃতি ধ্বংস করছে নেহায়েত কম না। অন্তত 30-40 বর্গমাইল জায়গা না পেলে শিকার করে টিকতে পারে না কুগার। কিন্তু যে হারে ওদের জায়গা দখল করে নিচ্ছে মানুষ, এই অবস্থা চলতে থাকলে বিলুপ্ত হতে দেরি হবে না। কিন্তু ওদেরও বেঁচে থাকা প্রয়োজন। মরা এলকটার দিকে ইঙ্গিত করে মোসা বলল, বনের অন্য জানোয়ারেরা আপনার সঙ্গে একমত হবে না। তুমি তো খুব মজার ছেলে হে, হাসলেন ডক্টর কুপার। একমত হতেই হবে, কারণ ওদের ভালো থাকার জন্যও পার্বত্য সিংহ ওই মরা এল্কটার মতো বুড়ো আর অসুস্থ জানোয়ারগুলোকেই কেবল শিকার করে কুগার। 2 দিন আগে মেরেছে ওটাকে, খেয়ে শেষ করতে পারেনি। বাকিটা লুকিয়ে রেখে গেছে পরে এসে খাওয়ার জন্যে। আসবে, এটা আমি জানতাম, তাই কাছে উঠে বসেছিলাম। বেহুশ হয়ে পড়ে থাকা কুয়ারটার দিকে তাকালো মোসা। এখন তো পেলেন, কি করবেন? দ্রুত একবার তার মেডিকেল চেক আপ করবো, তারপর কলারের রেডিওটার ব্যাটারি বদলে দেবো। একবার বদলালে কতদিন যায় জানতে চাইল রবিন। বছরখানেক তো ভালো থাকার কথা, ডক্টর কুপার বললেন। কিন্তু ইদানিং লক্ষ্য করছি কয়েক মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। গত 6 মাসে 3টা কুগারের সঙ্গে যোগাযোগ হারিয়েছি। ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সেই জন্যই সব এখন বদলে দিতে যাচ্ছি। খানিক চুপ করে থেকে বললেন, আমার এখন ওয়াশিংটনে থাকার কথা। রিসার্চের ফান্ড বাড়ানোর জন্যে সিনেটর আর ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের কাছে জ্ঞানর ঘনর করার চেয়ে ব্যাটারি বদলানোটা বেশি জরুরি মনে হয়েছে আমার কাছে। তাই সব বাদ দিয়ে চলে এসেছি। গিরিখাতের দেয়ালের কাছে এগিয়ে গেলেন তিনি। কুকারটাকে দেখিয়ে বললেন, ও জেগে ওঠার আগেই কাজটা সারা দরকার। গোয়েন্দাদের দিকে ফিরলেন। ওকে নামাতে সাহায্য করবে? উপরে কাজ করার চেয়ে নিচে অনেক বেশি সুবিধে। বলুন কি করতে হবে? এগিয়ে গেল মোসা। কিশোর আর রবিনও গিয়ে দাঁড়ালো তার পাশে। তাকটা হাতের নাগালের বাইরে, দাঁড়িয়ে হাত বাড়িয়ে ছোঁয়া যায় না। লাফ দিয়ে উঠে কার্নিশটা ধরে ঝুলে পড়ল মোসা। বে উঠে গেল ওপরে, হাত বাড়িয়ে টেনে তুলল কিশোরকে। কি করে নামালে সুবিধা হবে নিচে থেকে বলে দিতে লাগলেন ডক্টর কুপার। দড়ি সরবরাহ করলেন। উপর থেকে কুকুরটাকে নামিয়ে দিল কিশোর আর মোসা। ধরে ধরে মাটিতে নামালো রবিন আর ডক্টর কুপার। কাজটা মোটেও সহজ হলো না। আকার দেখে অত ভারী যে বোঝা যায় না। বাপরে বাপ, মেলা ওজন, মুসা বলল। 200 পাউন্ডের কম হবে না। গত সেপ্টেম্বরে 179 ছিল, ডক্টর কুপার জানালেন। যতগুলো কুগারকে কলার পরিয়েছি তার মধ্যে এটা সবচেয়ে বড়। হাঁটু গেড়ে বসে আঙুল দিয়ে ঠোঁট ছড়িয়ে দাঁত দেখতে শুরু করলেন তিনি। এই পর্যন্ত মোট কটা কুগারকে কলার পরিয়েছেন জানতে চাইল। ব্যাগ থেকে
একটা স্টেথোস্কোপ টেনে বের করতে করতে ডক্টর কুপার বললেন, কথা বলার সময় নেই এখন, কাজটা সারতে সময় লাগবে আমার। ওর জেগে ওঠার সময় কাছাকাছি থাকাটা ঠিক হবে না তোমাদের, 8 ঘন্টার মধ্যে জেগে উঠবে। এক মুহূর্ত দ্বিধা করে বললেন, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি যখন কাজ করি, দয়া করে তোমরা আমার কাছে না থাকলেই খুশি হব। আমিও খুশি, সঙ্গে সঙ্গে জবাব দিল মোসা। কুগরের সঙ্গে কুস্তি লড়ার কোনো ইচ্ছেই আমার মধ্যে নেই, কিন্তু কথা হলো, আপনি একা পারবেন তো? হেসে বললেন ডক্টর কুপার, একা কাজ করতেই অভ্যস্ত আমি, নিশ্চিন্তে চলে যাও। বিশাল এক পার্বত্য সিংহের সঙ্গে ডক্টর কুপারকে একা ফেলে আসার কোনো ইচ্ছে ছিল না কিশোরের, কিন্তু কিছু বলে লাভ হবে না, বুঝতে পারলো। যে পথে যাচ্ছিল, এগিয়ে চলল। আরো 8 ঘন্টা স্কি করার পর উত্তরের পর্বত চূড়ার কাছে কালো মেঘ জমতে দেখল, এগিয়ে আসছে ওদের দিকে। পাহাড়ের ঢালের মাঝামাঝি জায়গায় ক্যাম্প করার জায়গা বেছে নিল কিশোর। ঝোড়ো বাতাসের ঝাপটা কম লাগবে এখানে। সঙ্গে করে আনা হালকা তাঁবুটা খাড়া করতে সময় লাগলো না। খুদে একটা বোটেন স্টোভ জেলে খাবার গরম করে খেয়ে নিল ওরা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঢুকে পড়লো স্লিপিং ব্যাগে। সারাদিনে প্রচুর পরিশ্রম করেছে, মুহূর্তে ঘুমিয়ে পড়ল। রাতে মাঝে মাঝে চমকে চমকে জেগে উঠল সবাই, বাতাসের গর্জনে। ক্রমাগত তাঁবুর গায়ে ঝাপটা মারতে থাকলো ঝোড়ো হাওয়া। তাঁবু উড়িয়ে নিয়ে যাওয়ার ভয়ে শঙ্কিত হয়ে থাকলো ওরা। ভোর হতে হতে তুষারে প্রায় অর্ধেক ঢেকে গেল তাঁবুটা। তাতে ভালোই হলো, নিজের ফাঁকগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেল, বাতাস ঢুকতে পারছে না আর। গরম রইল তাঁবুর ভেতরটা। হাই প্রোটিন গ্রানোলা বার দিয়ে নাস্তা সারলো ওরা। ঝড় থামার অপেক্ষা করতে লাগলো। 9টার পর তুষারপাত বন্ধ হলো মিনিট 15-এর জন্যে। তারপর আবার শুরু হলো। 10টার আগে সূর্য দেখা দিল। এখান থেকে ট্রেলটা কোন দিকে গেছে? তাঁবু গোটাতে গোটাতে প্রশ্ন করলো মোসা। গাছের দিকে তাকালো কিশোর। ডালগুলো সব নুয়ে পড়েছে তুষারের ভারে। আর না এগিয়ে আমার মনে হয় ফিরে যাওয়াই ভালো। ওর দিকে তাকিয়ে রইল মুসা। কেন? খাবারে তো ঘাটতি 4-5 দিন আরামসে যাবে। তুষার ধস নামে এই অঞ্চলে যখন তখন, কিশোর বলল। প্রচুর তুষারপাত হয়েছে। গাছের অবস্থা দেখেছো? পাহাড়ের ঢালে কি পরিমাণ জমেছে বোঝা যায়। এগোনোর চেষ্টা করলে বিপদে পড়বো। রবিনেরও ফিরে যাওয়ার ইচ্ছে। তাহলে আর কি, ফিরেই চলো। হতাশ মনে হলো মুসাকে। এত তাড়াতাড়ি এল্ক স্প্রিং শহরে ফিরে যেতে ইচ্ছে করত, কিন্তু উপায়ও নেই। দুপুর হয় হয় এমন সময় গিরিখাতে সেই জায়গাটাতে পৌঁছলো ওরা, যেখানে ক্ষুধার্ত কুয়ারটার সঙ্গে রেখে গিয়েছিল ডক্টর কুপারকে। একটা পাইন গাছের গোড়ায় জমা বরফের স্তূপ থেকে কয়েক ইঞ্চি ডক্টর কুপারের লাল ব্যাকপ্যাকটা চোখে পড়ল কিশোরের। সেটার দিকে ইঙ্গিত করে বলল, মনে হচ্ছে এই এলাকাতেই রাত কাটিয়েছেন ডক্টর কুপার। কিন্তু তিনি গেলেন কোথায়? এগোতে গিয়ে কি যেন ঘষা লাগলো রবিনের স্কির তলায়। একটা ধাতব জিনিস চোখে পড়ল তার। নিচু হয়ে তুলে নিল। তুষার সরাতেই বেরিয়ে পড়ল 6 ইঞ্চি লম্বা একটা সিলিন্ডার, খুদে একটা অ্যান্টেনা লাগানো, আকারের তুলনায় যথেষ্ট ভারী। এটা খুঁজতে গেলেন নাকি? ওহো, গম্ভীর হয়ে গেছে কিশোরের কণ্ঠ। খোঁজাখুঁজির পর্যায়ে নেই উনি এখন। লাল ব্যাকপ্যাকটার ওপাশে পাইন গাছটা থেকে দূরে দৃষ্টি স্থির হয়ে আছে তার। আর এক ঝলক লাল রং চোখে পড়ছে। ব্যাগের রঙের চেয়ে গাঢ় রং, গোলাকার, তুষারের মধ্যে থাকাতে অনেক বেশি স্পষ্ট লাগছে। রক্ত। বুঝতে সময় লাগলো না তার। নিথর হয়ে পড়ে থাকতে দেখলো ডক্টর মারিসা কুপার। চিত হয়ে পড়ে আছেন ডক্টর কুপার। মুখটা কাত হয়ে গিয়ে গাল ঠেকে আছে বরফে। শরীরের ওপর তুষারের আস্তর। বুকের কাছটা রক্তে লাল। স্কি খুলে নিয়ে হাঁটু গেড়ে তার পাশে বসে পড়ল কিশোর। ঘাড়ের কাছে আঙুল রেখে নাড়ি দেখল।
দুর্বল, বলল সে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারলে হয়তো বাঁচানো যাবে। রবিনের দিকে তাকালো সে। রবিন, ফার্স্ট এইড বক্সটা দাও, জলদি। কুকারটার কাছে একা ফেলে যাওয়া মোটেও উচিত হয়নি আমাদের, মুসা বলল। ক্ষতের দিকে তাকিয়ে নিচে শুনে চিমটি কাটলো একবার কিশোর। কুকার যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জানতাম না। মানে? হা হয়ে গেল মুসা। মুসার দিকে মুখ তুলল কিশোর। গুলি করা হয়েছে। গুলি? কিশোরের কথার প্রতিধ্বনি করল মুসা। কে গুলি করলো? সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা দরকার। নড়াচড়া করাটা কি ঠিক হবে? না নেড়ে নেব কি করে? আমি আর রবিন বরং থেকে যাই এখানে, মোসা বলল। তুমি গিয়ে সাহায্য নিয়ে এসো। মাথা নাড়ল কিশোর। একবারের জায়গায় তাদের 3 বার যাওয়া আসা হবে। এল্ক স্প্রিং এ যাব, ডাক্তার নিয়ে ফিরে আসব, তারপর ডাক্তার কুপারকে নিয়ে আবার শহরে ফিরে যাব। ততক্ষণ তিনি টিকবেন বলে মনে হয় না। ক্ষতটায় ব্যান্ডেজ বাঁধতে আরম্ভ করলো কিশোর। তার স্কি আর পোল দিয়ে একটা ফ্রেম বানাবো প্রথমে। তার সঙ্গে গাছের ডাল বেঁধে একটা চলার মতো স্লেজ বানাবো। তাতে পাতা বিছিয়ে গদি তৈরি করে তার উপর ডক্টরকে রেখে টেনে নিয়ে যাওয়া খুব একটা কঠিন হবে না। কি বলো? এক মুহূর্ত দেরি না করে স্লেজ বানাতে বসলো মোসা। আঙুল ব্যবহারের সুবিধের জন্যে দস্তানা দুটো খুলে নিয়ে পকেটে ভরে রাখলো। তাকে সাহায্য করলো রবিন আর কিশোর। ছোট সিলিন্ডারের মতো জিনিসটার উপর আবার চোখ পড়তে কিশোরকে দেখিয়ে জিজ্ঞেস করলো রবিন, ট্রান্সমিটার নাকি? মনে হয়। রেখে দাও ডক্টরের ব্যাগে। পাইনের জাল ছেটে সমান করতে করতে জবাব দিল কিশোর। বিচিত্র স্লেজটার ওপর সাবধানে ডক্টর কুপারের অজ্ঞান দেহটা তুলে চিৎ করে শুইয়ে দিল ওরা। স্লেজে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে চলল গিরিখাতের মাঝখান দিয়ে যাওয়া ট্রেল ধরে। কাজটা মোটেও সহজ নয়। দেখতে দেখতে ঘামে ভিজে যেতে লাগলো ওদের শরীর। বিকেলবেলা এসে পৌঁছলো ট্রেলের মাথায়, যেখানে গাড়িটা রেখে গিয়েছিল। ভাড়া করে এনেছে, একটা সেডান গাড়ি। ডক্টরকে তুলে শুইয়ে দিল পেছনের সিটে। গাড়ি চালালো মোসা। নতুন জমা তুষারের আস্তরের উপর দিয়ে গাড়ি চালাতে যথেষ্ট সাবধান থাকতে হলো ওকে। পিচ্ছিল পাহাড়ি পথ, একটু এদিক ওদিক হলে খাদে পড়ে মরতে হবে। এল্ক স্প্রিং এ যেতে মাত্র 5 মাইল পথ পেরোতে 1 ঘন্টা লেগে গেল। নীল সাইনবোর্ডের ওপর সাদা অক্ষরে লেখা ইংরেজি শব্দ এইচ দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলল সে। পাওয়া গেছে হাসপাতালটা। কিশোরকে নয়, যেন নিজেকেই শোনালো মোসা। আরেকবার ডক্টর কুপারের নাড়ি দেখলো কিশোর। এ নিয়ে কতবার যে দেখলো বলতে পারবে না। না, চলছে, খুব দুর্বল। নীল সাইনবোর্ডের নির্দেশক দেখে দেখে বড় একটা বিল্ডিং এর সামনে গাড়ি থামালো মোসা। কাউন্টি হাসপাতালটা এত নতুন আর এত বড় হবে কল্পনা করেনি। ডাক্তার কুপারের ক্ষতটার দিকে একবার চোখ বুলিয়েই সোজা সার্জারিতে নিয়ে যেতে নার্সকে হুকুম দিলেন ইমার্জেন্সি ডাক্তার। প্রশ্নের ঝাঁক ছুটে আসতে শুরু করলো গোয়েন্দাদের দিকে। তোমরা কে? কেন গিয়েছিলে ওখানে? কখন গুলি খেয়েছেন ডক্টর কুপার? কি করে ঘটলো ঘটনাটা? আনলে কি করে? ওয়েটিং রুমে অপেক্ষা করতে লাগলো 3 গোয়েন্দা। প্রায় 1 ঘন্টা পর সার্জারি থেকে বেরিয়ে এসে একটা জানালেন, আপাতত বেঁচে গেছেন ডক্টর কুপার। তবে কখন জ্ঞান ফিরবে, আদৌ ফিরবে কিনা নিশ্চিত হয়ে বলতে পারলেন না। ডাক্তার চলে গেলে মুসাকে বলল কিশোর, পুলিশকে জানানো দরকার। থানাটা খুঁজে বের করতে হবে। তার আর দরকার হবে না, ভারী কণ্ঠে জবাব শোনা গেল। ফিরে তাকালো 3জনেই। মোটাসোটা একজন মানুষ, ঝুলে পড়া গোঁফ। ওয়েটিং রুমে ওদের সঙ্গেই বসেছিলেন এতক্ষণ। ধূসর রঙের ছোঁয়া লেগেছে তার চুল আর গোঁফে। চুল পুরোটা দেখা যাচ্ছে না, স্টেটসন হ্যাটে ঢেকে গেছে বলে। তবে যেটুকু দেখা যাচ্ছে তাতেই রংটা স্পষ্ট। র্যাঞ্চারদের মতো পোশাক পরেছেন। আপনাকে তো চিনলাম না।
কিশোরের প্রশ্ন। কানায় ঠেলা দিয়ে হ্যাটটা পেছনে সরিয়ে উঠে দাঁড়ালেন ভদ্রলোক। আমি আর্ক হ্যামিল্টন। শার্টের পকেট থেকে পাতলা একটা চামড়ার কেস বের করে সামনে আনলেন। অভ্যস্ত হাতে ঝাড়া দিয়ে খুলে ফেললেন পুরোটা। ফ্লোরেসেন্ট আলোয় ঝিক করে উঠল সোনালি ব্যাজ। আমি এখানকার শেরিফ। একজন বন্ধুকে দেখতে হাসপাতালে এ সময় তোমরা ঢুকলে মারিসা কুপারকে নিয়ে। তিনি যে গুলি খেয়েছেন তা ততক্ষণে বুঝে গেছেন। কিশোর বলল, এতক্ষণ ওখানে বসে বসে আমাদের দিকে নজর রেখেছিলেন, বোঝার চেষ্টা করছিলেন আমাদের কথা কতটুকু বিশ্বাস করা যায়, তাই না? বিচিত্র হাসি দেখা দিল শেরিফ হ্যামিল্টনের ঠোঁটে। ঘুরিয়ে জবাব দিলেন কিশোরের প্রশ্নের। 20 বছর কোনো কাজে অভিজ্ঞ হওয়ার পর প্রাথমিক কাজগুলো আর তেমন কঠিন থাকে না, কি বলো? কোটরে বসা চোখে আলো ঝিলিক দিল তার। বোঝা গেল এখনো পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি ওদের। আমি কিশোর পাশা, পরিচয় দিল সে। ও মুসা আমান, আরো রবিন মিলফোর্ড, আমার বন্ধু। ছুটি কাটাতে এসেছি আমরা। দীর্ঘ একটা মুহূর্ত নীরব থেকে শেরিফ বললেন, রাস্তার ধারে মারিসাকে খুঁজে পেয়েছো বলছো? হ্যাঁ, জবাব দিল কিশোর। এমন করে বলছেন আপনি, মনে হচ্ছে ডক্টর কুপারকে চেনেন। মৃদু হাসলেন শেরিফ। এখানকার কে ওকে না চেনে? এ অঞ্চলের সবচেয়ে বড় র্যাঞ্চারদের একজন ছিলেন ওর বাবা। এখন আমার কয়েকটা প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? পর্বতের ওখানে আসলে কি করতে গিয়েছিল তোমরা? স্কি করতে, সহজ ভঙ্গিতে জবাব দিল কিশোর। ঠিক কোনখানটাতে? ম্যাপ বের করে দেখালো কিশোর। কোন জায়গায় স্কি করছিল ওরা, আর কোনখানে খুঁজে পেয়েছে ডক্টর কুপারকে। তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো 1টা মিনিট চুপচাপ গোয়েন্দাদের দিকে তাকিয়ে থাকলেন শেরিফ। তারপর বললেন, একাত্ম শিকারের ইচ্ছেও হয়েছিল নিশ্চয়ই, তাই না? হরিণ মারতে গিয়ে দুর্ঘটনাক্রমে গুলি লাগিয়ে দিয়েছো মারিসার বুকে। শুনে তেমন অবাক হলো না কিশোর। এরকম সন্দেহে আশা করেছিল শেরিফের কাছে। একজন দক্ষ গোয়েন্দা সহজ সম্ভাবনাগুলোই খুঁটিয়ে দেখবে প্রথমে। না, শান্ত কণ্ঠে জবাব দিল কিশোর। আমরা শিকারই নই। আমাদের মালপত্র চেক করে দেখতে পারেন। অস্ত্র তো দূরের কথা, শিকারীর সঙ্গে সম্পর্কিত কোনো জিনিসই খুঁজে পাবেন না। শ্রাগ করলেন শেরিফ। জানি, অপরাধের লক্ষণ প্রকাশ পাচ্ছে না তোমাদের আচরণে। চিন্তিত ভঙ্গিতে গোফে টোকা দিলেন তিনি। কটার সময় পেয়েছো তাকে? কিশোর জানালো, আমার ঘড়িতে তখন 11টা 17। অবাক হলো মোসা। এরকম অবাক তাকে বহুবার করেছে কিশোর। এত উত্তেজনার মাঝে ঘড়ি বলে যে একটা জিনিস আছে, সেটাই মনে ছিল না তার। কিন্তু কিশোর ঠিকই সময়টা দেখে রেখেছে। তার মানে হিসেব করে বললেন শেরিফ, গুলি খাওয়ার আধ ঘন্টা পরে গিয়েছো তোমরা। চোখের পাতা সরু হয়ে এলো কিশোরের। আমরা যখন তাকে পেয়েছি, গায়ের ওপর তুষারের স্তর জমতে আরম্ভ করেছে কেবল। তার মানে আধ ঘন্টাই হবে। কিন্তু আপনি জানলেন কি করে? মারিসার হাতে একটা ঘড়ি ছিল, শেরিফ জানালেন। 10টা 46 মিনিটে বন্ধ হয়ে গেছে। কাজ ভাঙা। পড়ে যাওয়ার সময় পাথরে বাড়ি লেগেছিল হয়তো। খবরটা অবাক করলো কিশোরকে। ঘড়িটা কি করে নজর এড়ালো তার? কল্পনায় ঘটনাস্থলটা দেখার চেষ্টা করলো আবার। ডক্টর কুপারের হাতে দস্তানা ছিল, তাতে ঢেকে থাকাতেই ঘড়িতে দেখেনি সে। কিন্তু কোথায় যেন কি একটা গোলমাল হয়ে, খাপে খাপে মিলছে না। স্কি জ্যাকেট পরা লম্বা একজন লোক হুড়মুড় করে ঘরে ঢুকলো। চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল কিশোরের। দুই গোয়েন্দার দিকে এক নজর তাকিয়েই চোখ ফেরালো শেরিফের দিকে। মারিসা কেমন আছে? নতুন লোকটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো কিশোর। বরফ নীল চোখ, খাটো করে ছাটা হালকা বাদামি চুল, ছিপছিপে সুগঠিত শরীর। দীর্ঘ সময় ঠান্ডা অঞ্চলের রোদ বাতাসে বাইরে পড়ে থাকার ঘোষণা দিচ্ছে মুখের চামড়ার পোড়া রং।
অবস্থা বিশেষ ভালো না, ফ্র্যাঙ্ক খান। সত্যি কথাটা জানালেন আগন্তুককে শেরিফ। বেঁচে যে আছে ওই ছেলেগুলোর দয়ায়। একটা ধন্যবাদ দাও কিশোর পাশা, মোসা আমান আর রবিন মিলফোর্ডকে। তোমরা কথা বলো, আমি কিছু খোঁজখবর নিয়ে আসি। দরজার কাছে গিয়ে ফিরে দেখলাম গোয়েন্দাদের দিকে। আমি ফিরে না আসা পর্যন্ত থেকো, ঠিক আছে? জবাবের অপেক্ষা না করে চলে গেলেন তিনি। অবাক দৃষ্টিতে তিনজনদের দিকে তাকিয়ে আছে ফ্র্যাঙ্ক হ্যান। কিছু তো বুঝতে পারছি না। তোমরা কি মারিসার সঙ্গে কাজ করছো? তার অ্যাসিস্ট্যান্ট? না, মাথা নাড়ল কিশোর। যথাসময়ে যথাস্থানে পৌঁছে গিয়েছিলাম খালি। এই যে, আপনি কি তার কিছু হন? মৃদু হাসি ফুটল ফ্র্যাঙ্ক হ্যানের মুখে। না, তবে দীর্ঘদিনের বন্ধু আমরা। বহুদিন ওর সঙ্গে কাজও করেছি আমি। ওর গবেষণায় সাহায্য করেছি। ডক্টরের উপর আক্রোশ আছে, এমন কাউকে চেনেন আপনি? চিনি। চোখের পাতা সরু হয়ে গেল ফ্র্যাঙ্ক হ্যানের। বুঝে শুনে কেউ গুলি করেছে নাকি? করতে পারে। আপনার কি ধারণা? জানালার কাছে এগিয়ে গেল ফ্র্যাঙ্ক হ্যান। দূরের পর্বতের দিকে তাকালো। আমিও তোমার সঙ্গে একমত। দ্বিধায় ভরা কণ্ঠ। এটা একটা ক্যাটল টাউন। যে কোনো র্যাঞ্চারের কাছে কুগার হলো একটা মূর্তিমান আপদ। সেই কুগারকে রক্ষা করতে চাইছে মারিসা কুপার। কুগার শিকার এখন অনেক কমিয়ে দেওয়া হয়েছে সরকারিভাবে। শীতকালে প্রতি সিজনে প্রতিজনে একটার বেশি না। কিন্তু সেটাও সহ্য করতে রাজি নয় মারিসা। সে মারতে দিতে চায় না। ওয়াশিংটনের একটা জানোয়ার সংরক্ষণ সংস্থার সদস্য হিসেবে কাজ করছে সে। ন্যাশনাল ফরেস্টগুলোতে শিকার করাই বন্ধ করে দিতে চাইছে। তাতে রেগে গেছে স্থানীয় কিছু ক্যাটল বারণ। বিশেষ করে নাম উল্লেখ করতে পারেন? জিজ্ঞেস করল কিশোর। তা পারি। বলতে সামান্য দ্বিধা করল ফ্র্যাঙ্ক হ্যান। এ এলাকার সবচেয়ে বড় র্যাঞ্চার জেরাল্ড থার্স। মারিসার সঙ্গে ভালো একটা লাগালাগি হয়ে গেছে তার। অবৈধভাবে কুগার শিকারের অভিযোগ এনে তাকে অ্যারেস্ট করানোরও চেষ্টা করেছে মারিসা। প্রমাণ করতে পারেনি বলে রক্ষা। আর কেউ? আছে। সামান্য বিরতি দিয়ে জবাব রাম্পা ওয়ালা প্যাটুকুং। তার গোত্রের লোকেরা তাকে যে নামে ডাকে সেটার ইংরাজি করলে দাঁড়ায় লং হার্ট। সহজ বলে আমরা ওই নামে ও একজন নেটিভ আমেরিকান। ন্যাশনাল ফরেস্টের একটা বিরাট অংশ তার গোত্র ইউটিদের সম্পত্তি বলে দাবি করছে। ওই জায়গার প্রাণীকুলকে রক্ষা করারই চেষ্টা চালাচ্ছে মারিসা আর তাদের দল। রাম্পা ওয়ালা প্যাটুকুং? কিশোরের দিকে তাকালো মোসা। ইন্ডিয়ান নাম না? জবাব দিল ফ্রাঙ্ক খান। হ্যাঁ, ইন্ডিয়ান। ইউটি ইন্ডিয়ান। হুঁ। নিচে ছোটকার মারল কিশোর। দুজনের নাম জানা গেল। আর কেউ? আছে, তবে এই দুজনই প্রধান। আপনারও কি র্যাঞ্চ আছে? হাসল ফ্রাঙ্ক খান। না, আমি ওসব ঝামেলায় নেই। শহরে এক ছোটখাটো ক্যাম্প করার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পাবে আমার দোকানে। ভালোই হলো, হাসল কিশোর। বাড়ি ফেরার আগে সময় পেলে যাব আপনার দোকানে। কয়েকটা জিনিস দরকার আমাদের। এত জলদি বাড়ি ফেরা হচ্ছে না তোমাদের। দরজার কাছ থেকে শোনা গেল শেরিফের কণ্ঠ। কতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে কথা শুনছিলেন তিনি বুঝতে পারল না কিশোর। অসমাপ্ত কিছু কাজ শেষ করতে হবে আমাদের, ভ্রুকুটি করলেন শেরিফ। পেছনে দাঁড়ানো তার দুজন ডেপুটি পাথরের মতো মুখ করে রয়েছে। দুই গোয়েন্দার উদ্দেশ্যে মাথা ঝাঁকালেন তিনি। এসো আমার সঙ্গে। আপনি কি আমাদেরকে অ্যারেস্ট করতে চাইছেন? শেরিফের চোখে চোখে তাকিয়ে বলল কিশোর। শক্ত প্রমাণ দরকার হবে তাহলে। অ্যারেস্ট? ঝোপের মতো দেখতে একটা ভুরু উঁচু করলেন শেরিফ। তা করব কেন? অ্যাভালাঞ্চ হোটেলে তোমাদের জন্য রুম বুক করা হয়েছে শহর কর্তৃপক্ষের তরফ থেকে। বুড়ো আঙুল তুলে কাঁধের উপর দিয়ে দুই ডেপুটিকে দেখালেন তিনি।
মার্চিন তোমাদেরকে গাড়িতে করে পৌঁছে দেবে ওখানে, আর কিছু কাজ সেরে তোমাদের গাড়িতে নিয়ে যাবে ল্যানি। হোটেলে রুম বুক? তার মানে নজরবন্দি। কিছু কাজ সেরে, এটা বলে কি বোঝাতে চাইছেন শেরিফ? বুঝতে অসুবিধা হলো না কিশোরের? গাড়িটাকে সার্চ করা হবে, খোঁজা হবে তন্ন তন্ন করে। শেরিফের কথায় কিশোর রাজি না হলে কি করবেন তিনি, এটা বলা কঠিন। তবে সেটা ভালো কিছু হবে না। তাই আপাতত মুখ বন্ধ রেখে যা করতে বলা হচ্ছে সেটাই করবে বলে সিদ্ধান্ত নিল সে। এত তাড়াতাড়ি রাগানো উচিত হবে না শেরিফকে। পরদিন সকাল ঠিক 7টায় এসে গোয়েন্দাদের দরজায় টোকা দিল শেরিফ হ্যামিল্টনের নির্বাক ডেপুটি মার্টিন। গায়ে চামড়ার জ্যাকেট, ভেড়ার লোমে লাইনিং দেয়া। এতদিনে ছুটিটা বেশ জমে উঠেছে মনে হয়, মুসা বলল। গাড়িতে করে ওদের নিয়ে এসে যখন বেড়া দেখে জায়গায় ঢুকলো মার্টিন। জায়গাটা হেলিপ্যাড, হাসপাতালের পেছনে। একটা হেলিকপ্টার অপেক্ষা করছে। সকালের নির্মল বাতাস কেটে ঘুরতে শুরু করেছে ওটা রোটর ব্লেড। কাদের জিনিস গায়ে লেখা নেই। ভেতরে বসে আছে শেরিফ আর পাইলট। পেছনের ছোট সিটটায় গাদাগাদি করে বসতে হলো 3 গোয়েন্দাকে। কানে হেডসেট পরতে দেওয়া হলো 3জনকেই, শেরিফ আর পাইলট যেরকম পড়েছে। মুখের সামনে খুদে মাইক্রোফোন। রোটরের বিকট শব্দের মধ্যেও কথা চালানো যাবে এই হেডসেট আর মাইক্রোফোনের সাহায্যে। এত ছোট শহরের তুলনায় আপনাদের হাসপাতালটা কিন্তু বিরাট, কিশোর বলল। শুধু শহর তো নয়, পুরো কাউন্টির জন্যই বানানো হয়েছে, শেরিফ জানালেন। ল্যান্ডিং প্যাডটা তৈরি করা হয়েছে অ্যাম্বুলেন্স চপারের জন্য। এটা কি হাসপাতালের হেলিকপ্টার? না, জরুরি কাজের কথা বলে ধার নেওয়া হয়েছে। কোথায় যাচ্ছি আমরা? জিজ্ঞেস করল মুসা। সত্যি জানো না? শেরিফের কণ্ঠ জোরালো হয়ে বাজল মুসার কানে। চুপ হয়ে গেল মুসা। কোথায় যাচ্ছে ওরা অনুমান করতে পারছে। স্কি করে যে জায়গাটা পার হয়ে আসতে কয়েক ঘন্টা লেগেছিল ওদের, হেলিকপ্টারে করে সেটা পেরোতে লাগলো মাত্র কয়েক মিনিট। যে জায়গায় গুলি খেয়েছেন ডক্টর কুপার, সেখান থেকে কিছুটা দূরে কপ্টার নামাতে বললেন শেরিফ। আগের দিন কিশোরদের রেখে যাওয়া স্কির দাগ স্পষ্ট হয়ে আছে বরফে। সেটা ধরে এগোলো ওরা। পুরো এলাকাটা ঘুরে দেখতে লাগলেন শেরিফ। মাঝে মাঝে নিচু হয়ে ঝুঁকে দেখছেন। পাইন গাছটার কাছে রকের দাগের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। 360 ডিগ্রি পাক খেয়ে ভালো মতো দেখলেন গিরিখাতটা। গোয়েন্দাদের দিকে তাকালেন। এখানেই পেয়েছো তাকে, তাই না? হ্যাঁ, মুসা বলল। ঠেলা দিয়ে হ্যাটটা পেছনে সরিয়ে মাথা চুলকালেন শেরিফ। একটা ব্যাপারে শিওর হয়ে গেলাম, কাছে থেকে গুলি করা হয়নি তাকে। কি করে শিওর হলেন? মুসা জিজ্ঞেস করল। শেরিফের হয়ে জবাবটা কিশোর দিয়ে দিল। স্কির দাগ আছে মাত্র 3 সেট, গতকাল আমরা যেগুলো রেখে গিয়েছিলাম। ব্যাপারটা অ্যাক্সিডেন্টও হতে পারে, শেরিফ বললেন। কোনো শিকারী হয়তো হরিণ টরিনকে গুলি করেছিল। মিস হয়ে এসে লেগেছে মারিসার গায়ে। বেচারা বুঝতেই পারেনি কারো গায়ে লেগেছে গুলিটা। আমি সেটা বিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে জবাব দিল কিশোর। একটা ভুরু উঁচু করলেন শেরিফ। কেন? কেন আপনি বুঝতে পারছেন না? গম্ভীর স্বরে জবাব দিল কিশোর। আমাদেরগুলো ছাড়া আশেপাশে আর কোনো স্কির দাগ নেই। তার মানে গিরিখাতের উপরে ছিল শিকারী। তুষার পড়ছিল না তখন। উপর থেকে নিচে শিকারের দিকে গুলি চালালে এই জায়গাটা পরিষ্কার দেখতে পাওয়ার কথা তার। এটাকে দুর্ঘটনা হিসেবে ধরে নিতে হচ্ছে, শেরিফ বললেন। কারণ আপাতত এছাড়া আমি আর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। তীরগন্ধার দিকে তাকিয়ে হাসলেন তিনি। এখন তোমরা মুক্ত, যখন খুশি চলে যেতে পারো শহর ছেড়ে। ভেবে দেখব, জবাব দিল কিশোর। আরো কয়েক মিনিট ঘোরাঘুরি করে কাটালো ওরা। কিশোর লক্ষ্য করলো শেরিফ আর তেমন সূত্র খুঁজে বেড়াচ্ছেন না। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মনে হয় তিনি। হোটেলে ফিরে এলো 3 গোয়েন্দা।
সকাল শেষ হতে এখন অনেক দেরি। কেন তদন্ত অনিচ্ছা জন্মেছে শেরিফের? মনে মনে একটা ব্যাখ্যা খাড়া করে ফেলল কিশোর। ফ্রাঙ্ক হান যে র্যাঞ্চারের কথা বলল আমাদের, জেরাল্ড থার্স্টন, নিশ্চয়ই এখানে সাংঘাতিক প্রভাব প্রতিপত্তি তার। তার মানে কিশোরের কথার খেই ধরে বলল রব, থার্স্টনকে সন্দেহ করেই তদন্তের ইচ্ছা ত্যাগ করেছেন শেরিফ, তাই না? ওহো, মাথা নাড়ল কিশোর। প্রমাণের অপেক্ষায় আছেন তিনি। জোরালো প্রমাণ জোগাড় করতে পারলে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়বেন থার্স্টনের ওপর। সুতরাং প্রমাণটা এখন জোগাড় করে দিতে হবে আমাদের। এই তো। চওড়া হাসি ছড়িয়ে পড়ল মুসার মুখে। তাহলে স্কিপ বাদ দিয়ে পায়ে দিতে হবে র্যাঞ্চারের কাঁটাওয়ালা জুতো, গরুর সঙ্গে কথা বলতে যাওয়ার জন্যে। থার্স্টনের র্যাঞ্চ খুঁজে বের করাটা মোটেও কঠিন হলো না। বরং এল্ক স্প্রিংয়ে এমন কাউকে পাওয়া দুষ্কর যে 2001 জমির উপর তৈরি র্যাঞ্চটা চেনে না। মগজের মধ্যে যে চিত্রটা নিয়ে দেখতে এসেছিল মোসা, সেই পুরনো ওয়াইল্ড ওয়েস্ট সিনেমায় দেখা র্যাঞ্চের আদল, তার সঙ্গে মিলের চেয়ে অমিলই বেশি। লম্বা কাঠের তৈরি চালাঘর, গোলাঘর, আর শ্রমিকদের থাকার ঘরগুলো পুরনো ধাঁচে তৈরি। কিন্তু বরফে চলার উপযোগী স্নোমোবাইল আর নানা রকম গাড়ির বহর দাঁড়িয়ে আছে যে বাড়িটার সামনে, সেটা অত্যাধুনিক। গেটে দাঁড়ানো প্রহরীর মাথায় পরনে নীল জিন্স, মোটামুটি পুরোনো আমলের কাউবয়দের মতোই। তবে কোমরের বেল্টে ঝুলছে রিভলভার বা সিক্স শুটারের বদলে ওয়াকি টকি। একটুও গতি স্লথ না করে গেটের পাশ কাটিয়ে এলো মোসা। ভুল হলে শুধরে দিও, বলল সে। যে জায়গাটা খুঁজতে এসেছি সেটার পাশ কাটিয়ে এলাম না? শুধরে দেওয়ার জন্য আমি সদা প্রস্তুত, মুচকি এসে জবাব দিল কিশোর। চলতে থাকো। রবিন কিছু বলছে না, তাকিয়ে আছে র্যাঞ্চের দিকে। বেশ কয়েকটা মোড় ঘুরে ভাড়াটে সিডানটাকে নিয়ে একটা বন অঞ্চলে ঢুকে পড়ল মোসা। রিভারভিউ মিররে দেখলো কোনো গাড়ি অনুসরণ করছে কিনা। দাঁড় করালো রাস্তার পাশে। টান দিয়ে পার্কার জিপা তুলে দিল কিশোর। কানের উপর টেনে দিল স্কি ক্যাপের কানা। হাত ঢোকালো মোটা দস্তানায়। গাড়ির দরকার কি? হেঁটে গিয়েই দেখা যাক না কি করে। দরজা খুলতেই ঝাপটা মারলো কনকনে ঠান্ডা ঝোড়ো বাতাস। নিচু একটা কাঁটাতারের বেড়ার কাছে এসে দাঁড়ালো তিনজনে। এই বেড়া গরুকে ঠেকাতে পারলেও মানুষকে পারে না, তার প্রমাণ ওরাই। বেড়া জেগানো কোনো সমস্যা হলো না। ভেতরে ঢুকে বেড়ার ধার ঘেঁষে এক সারিতে এগোলো। কিশোর আগে, রবিন মাঝে, সবার শেষে মোসা। মূল বাড়িটা লক্ষ্য। এক টুকরো খোলা জায়গায় এসে পৌঁছালো ওরা। গাছপালার বাঁধা কয়েক পরত পোশাকের আস্তর ভেদ করেও চুইয়ে ঢুকতে শুরু করলো কনকনে ঠান্ডা। কি খুঁজতে এসেছি? মাটিতে জুতো ঢুকে গা গরম রাখার চেষ্টা চালালো মোসা। কিশোরের চোখ জটলা পাকানো বাড়িঘরগুলোর দিকে। জানি না, মনে হলো ঘুরে দেখে যাওয়া দরকার, তাই এলাম। কিছু না পেলে আর কি করব? সোজা গিয়ে মিস্টার থার্স্টনের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করব কোনো বন্যপ্রাণী গবেষককে তিনি গুলি করেছেন কিনা। হুঁ, জিজ্ঞেস করলে যেন তিনি জবাব দেবেন। কথা বলার সময় মুখ দিয়ে বেরোনো বাতাস কিভাবে বরফের কণায় পরিণত হয়ে যাচ্ছে সেদিকে তাকিয়ে আছে মোসা। বাঙ্ক হাউস থেকে বেরিয়ে এলো দুজন শ্রমিক। এগিয়ে গেল একটা স্নো মোবাইলের দিকে। দুজনের হাতে রাইফেল। পিছিয়ে এসে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল দুই গোয়েন্দা। আজকে আশা করি ভাগ্য খুলতে পারে আমাদের, বলল একজন। বাড়তি টাকাটা পেলে কাজে দিত। গাড়ির সঙ্গে আটকানো চামড়ার খাপে রাইফেলটা ভরে রাখলো দ্বিতীয় জন। পা ঘুরিয়ে উঠে বসলো স্নোমোবাইলের সিটে। ইগনিশনে চাবি ঢুকিয়ে এক মোচড়ে চালু করে ফেললো ইঞ্জিন। পুরস্কারের টাকাটা যদি কুকারের মাথা হিসেবে না দিয়ে মিসেস থার্স্টন ওজন হিসেবে দিতেন, বড়লোক হয়ে যেতাম। গ্যাস বাড়াতে ইঞ্জিনের গর্জন বেড়ে গেল।
সে শব্দকে ছাপিয়ে চিৎকার করে বলল সে, আজ সকালে যেটা ছাপ দেখেছি, কুগারটা বিশাল। ফ্রাঙ্ক কি বলেছিল মনে পড়ল কিশোরের। পার্বত্য সিংহ শিকারের ব্যাপারে আইন বড় কড়া। কুগার শিকার করলে যদি নিজের শ্রমিকদের মোটা টাকা পুরস্কার দিয়ে থাকেন মিস্টার চার্লস্টন, কিশোর বলল। এবং অকাজটা করার সময় ওদের দেখে ফেলে থাকেন ডক্টর কুপার, রবিন বলল। কিন্তু কথা শেষ হলো না তার। পেছনের বনে ইঞ্জিনের শব্দ শোনা গেল। তীক্ষ্ণ শব্দটা এগিয়ে আসছে দ্রুত। চরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়িয়েছে তিন গোয়েন্দা। এমন জায়গায় রয়েছে, দ্রুত লুকিয়ে পড়ার কোনো জায়গা চোখে পড়ল না। আর একটা স্নোমোবাইল। ওদেরকে দেখে ফেললো চালক, র্যাঞ্চের আর এক শ্রমিক। ঘ্যাচ করে ব্রেক কষল। কি কাণ্ড! এমন জায়গায় থাকে নাকি মানুষ? আর একটু হলেই তো না দেখে দিয়েছিলাম তোমাদেরকে। থেমে গেল আচমকা। এক টানে চোখ থেকে খুলে আনলো সানগ্লাস। ভুরু কুঁচকে সন্ধ্যার দৃষ্টিতে তাকালো গোয়েন্দাদের দিকে। তোমাদেরকে তো চিনি বলে মনে হচ্ছে না। কর্কশ হয়ে গেল কণ্ঠস্বর। এখানে কি? আমরা ফেডারেল সেফটি ব্যুরোর সঙ্গে জড়িত, জুনিয়র গ্রুপ। চমকে যাওয়াটা সামলানোর চেষ্টা করছে কিশোর। চোখের পাতা সরু হয়ে এলো লোকটার। বেড়ার দিকে ঘুরে আচমকা চিৎকার করে উঠল, এই কোথায় তোমরা? জলদি এসো, চোর ধরেছি, চোর! স্নোমোবাইল থেকে লাফিয়ে নেমে কিশোরের দিকে ছুটে এলো লোকটা। মাংসল থাবা কিশোরের ঘাড় চেপে ধরল। মুহূর্তে ঝট করে বসে পড়ল সে। ঘাড় থেকে ছুটে গেল লোকটার হাত। সোজা হয়ে দাঁড়ানোর আগেই ছুটতে শুরু করলো। ওদিকে যে সহজ বুদ্ধিটা মাথায় এলো মশার, সেটাই করে বসল। কোনোরকম চিন্তা ভাবনা না করে গিয়ে লাফ দিয়ে চড়ে বসলো স্নো মোবাইলে। চিৎকার করে উঠল কিশোর রবিনের উদ্দেশ্যে, জলদি এসো, উঠে পড়ো! রবিনের পেছনে কিশোর পুরোপুরি উঠে বসার আগেই চালানো শুরু করে দিল মোসা। ঝাঁকি দিয়ে সামনে লাফ মারল স্নো মোবাইল। একবার দুলে উঠেই সোজা হয়ে গেল। দুজনের সিটে তিনজন। আর একটু হলে ছিটকে পড়ে যাচ্ছিল কিশোর। পেছনের চাকার গায়ে ছিটকে উঠল তুষার কণা। ফুলঝুরির মতো সেজানো শুরু করলো। গিয়ে লাগলো লোকটার হাতে। বুদ্ধিটা মন্দ করেনি, পার পেয়ে যেত। কিন্তু একটা ভুল করে ফেললো মোসা। যেদিকে যাওয়া উচিত ছিল সেদিকে না গিয়ে রওনা হলো উল্টো দিকে। ভুল শোধরানোর জন্যে স্নোমোবাইল ঘোরাতে গিয়ে দেখে পিঁপড়ের সারির মতো ঝাঁক বেঁধে বাঙ্ক হাউস থেকে দৌড়ে বেরোনো শুরু করেছে শ্রমিকরা। আরে, হা করে দেখছো কি? চিৎকার করে উঠল একজন। থামাও না ছেলেগুলোকে! শক্ত হয়ে বসো! কিশোর আর রবিনকে বলেই হ্যাঁচকে টানে হ্যান্ডেল ঘুরিয়ে দিল মোসা। একটা খোলা মাঠের দিকে ছুটল। পেছনে আবার উল্টে পড়ে যাচ্ছিল কিশোর। বহু কষ্টে সামলালো। ছোট একটা পাহাড়ের মতো টিলার দিকে প্রায় উড়ে চলল স্নো মোবাইল। চূড়াটা পেরোনোর সময়ও গতি কমালো না মোসা। তাতে মাটি থেকে চাকা সরে গেল। মুহূর্তের জন্যে তিনজন আরোহী সহ শূন্য ঝুলে রইল জনযানটা। তারপর আছড়ে পড়ল মাটিতে। প্রচন্ড ঝাঁকিতে ছিটকে পড়ার জোগাড় হলো আরোহীদের। অন্য সময় হলে মজাই পেত মোসা। বাঁচার উপায় খুঁজছে কিশোরের মন। কিন্তু বেশিক্ষণ চিন্তা করার সময় পেল না। হঠাৎ আতপাক ঘুরে গেল স্নোমোবাইলের সামনের চাকা। প্রচন্ড ঝাঁকুনি, হোঁচট খেয়ে থেমে যাওয়া। এবার আর সামলাতে পারল না কিশোর। উড়ে গিয়ে পড়ল তুষারের মধ্যে। লাফিয়ে নেমে পড়ল মুসা। রবিনও নামলো। দৌড়ে এসে টান দিয়ে কিশোরকে তুলল মুসা। কি হলো, ঠিক আছো? কোনো মতে মাথা ঝাঁকালো কিশোর। মনে হয়। থামলে কেন? সামনের দিকে আঙুল তুলল মুসা। ওই দেখো। সামনে মাটি দেখতে পেল না কিশোর, শুধুই শূন্যতা। নিচে তাকালো। চোখ বড় বড় হয়ে গেল মুহূর্তে। বড় বাঁচা বেঁচে গেছে। যেখানে ব্রেক, তার মাত্র কয়েক ফুট দূরে থেকে খাড়া নেমে গেছে পাহাড়ের দেয়াল। নিচে আর একটা পাহাড়ের খাড়া মাথা নজরে পড়ছে, বিবর্ণ, প্রাণহীন, নিরানন্দ। পেছনে হইচই শোনা যাচ্ছে। সেই সঙ্গে স্নোমোবাইল সহ অন্য গাড়ির ইঞ্জিনের শব্দ।
ফিরে তাকালো ওরা। ওদের ধরার জন্যে দল পেতে ধাওয়া করে আসছে থার্স্টনের কর্মচারীরা। কিশোরের দিকে তাকিয়ে দুর্বল হাসি হাসলো মুসা। খাড়া দেয়ালের দিকে ইঙ্গিত করে রসিকতা করলো। দড়ির মই নিশ্চয় সঙ্গে আনো। এগিয়ে গিয়ে একেবারে কিনারে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো কিশোর। গভীর গিরিখাত। গম্ভীর কণ্ঠে জবাব দিল, এত লম্বা দড়ির মই বোধহয় বানানো যাবে না। পাশে এসে দাঁড়ালো রবিন। কিশোরের সঙ্গে যোগ দিয়ে নিচে তাকালো সেও। ঝোড়ো হাওয়া ক্রমাগত গর্জন করে ফিরছে খাদের ওপরে। ঝাপটা মেরে দেয়ালে লেগে থাকা তুষারকণা উড়াচ্ছে। বের করে আনছে রুক্ষ পাথরের ধারালো দাঁত। মগজে প্রতিবাদের ভাষা জেগে ওঠার আগেই ভারী দম নিয়ে দেয়ালের কিনার বেয়ে নেমে পড়ল রবিন। করছো কি? চিৎকার করে উঠল কিশোর। 100 ফুটের কম হবে না। এছাড়া আর উপায় কি? উপর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসল রবিন। ধীরে ধীরে নামতে শুরু করলো নিচের দিকে। পাহাড় বাড়ায় ওস্তাচ্ছে। চড়তে গিয়ে কয়েকবার পা ভেঙেছে। তাও নেশা যায় না। কতখানি উপরে আছো এবং কি করছো সেটা যদি ভাবনা থেকে দূর করে দিতে পারো, তাহলে খুব একটা কঠিন লাগে না কাজটা। মুসার হাতে চাপ দিল কিশোর। কি করব? জানি না। রমনের দিকে তাকিয়ে আছে মুসা। যেভাবে নামছে, একটু এদিক ওদিক হলে নিচে পড়ে নিশ্চিত মৃত্যু। নেমে এসো, ডাকলো রবিন। পায়ের ডগা ঢোকানোর জন্যে আরেকটা ফাটল খুঁজছে। পালানোর এটাই একমাত্র পথ। হইচই, ইঞ্জিনের গর্জন এগিয়ে আসছে। কাঁধের উপর দিয়ে ফিরে তাকালো। ধরা পড়লে কি ঘটবে সেটা পরীক্ষা করার কোনো ইচ্ছে নেই কিশোরের। ফিরে তাকিয়ে দেখলো আরো নেমে গেছে রবিন। আর দ্বিধা করলো না সে। রবিনের পথ ধরলো। সেও দেয়ালের কার্নিশ বেয়ে নেমে পড়ল। কোনো দিকে না তাকিয়ে প্রায় অন্ধের মতো দেয়াল হাতড়ে হাতড়ে নেমে চলল তিনজনে। মাথার ওপর চিৎকার করছে কাউবয়েরা। কানের কাছে বাতাসের গর্জনে চাপা পড়ে যাচ্ছে শব্দ। খুব ধীরে, সাবধানে, বুঝে শুনে প্রায় ইঞ্চি ইঞ্চি করে নেমে চলেছে রবিন। উত্তেজনা উৎকণ্ঠা ঠাঁই দিচ্ছে না মগজে। দিলেই ঘাবড়ে যাবে। আর গেলেই না হবে নামা, না হবে ওঠা। আটকে যাবে মাঝপথে। পরিণতি হবে ভয়ঙ্কর। মনে হলো সাংঘাতিক এক দীর্ঘ দুঃস্বপ্নের মধ্যে পড়ে গেছে ওরা। অনন্তকাল ধরে নেমে চলেছে। নামার যেন আর শেষ হবে না। কতটা উপরে আছে দেখার জন্য ঝুঁকি নিয়ে নিচে তাকালো রবিন। ধড়াস করে উঠল বুকের মধ্যে। আনন্দে। আর মাত্র কয়েক ফুট বাকি। হাত ছেড়ে দিয়ে লাফিয়ে নামলো তুষারের মধ্যে। কিশোর রয়েছে আরো কয়েক ফুট উপরে। ওখান থেকে লাফিয়ে পড়লেও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। নিচে রয়েছে নরম তুষার। চিৎকার করে জানালো কিশোরকে, কিন্তু সাহস করলো না কিশোর। এতটা নেমে আসার পর আর কোনো ঝুঁকি নিতে চাইলো না। দেয়াল বেয়েই নেমে এলো নিচে। তুষারে পা রাখার সঙ্গে সঙ্গে যেন দেহটা ছেড়ে দিল তার। ধপাস করে পড়ে গেল। কি? চিৎকার করে উঠে হাত ছেড়ে দিয়ে লাফে নেমে পড়ল মোসা। না, কিছু হয়নি। উঠে বসে দেয়ালে হেলান দিল কিশোর। কিন্তু স্বস্তিটা দীর্ঘস্থায়ী হতে পারল না ওদের। কালো ছায়া দেখা দিল মাথার উপর। সেই সঙ্গে জোরালো একঘেয়ে শব্দ। ওপর দিকে তাকালো তিনজনেই। হেলিকপ্টার। একটা মুহূর্ত ওদের উপর ঝুলে থেকে সরে গেল ওটা। কেউ যেন ধরে টান মেরে নিয়ে চলল একপাশে। খানিক দূরে উঁচু একটা চারটা বেদির মতো জায়গায় গিয়ে নামলো। জোরে নিঃশ্বাস ফেলল মুসা। যাক, এখান থেকে কিভাবে যাব সে চিন্তাটা আর করতে হলো না আমাদের। কাদের জিনিস? হেলিকপ্টারের গায়ে তো কিছু লেখা নেই। চেনা চেনা লাগছে না? রবিনের প্রশ্ন। মাথা ঝাঁকালো কিশোর। সকালবেলা এটাতে করেই গিয়েছিলাম আমরা। মস্ত একটা ফড়িং এর মতো বেদির উপর বসে আছে কপ্টারটা।
খপ 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 করে বাতাস কেটে চলেছে ওটার রোটর। বাতাসের প্রচন্ড ঝাপটায় মাটিতে পড়া তুষার ওড়াচ্ছে। তাকিয়ে থেকে অপেক্ষা করছে তিন গোয়েন্দা। খুলে গেল দরজা। আরো অপেক্ষা। মিনিট খানেক পরও যখন কেউ বেরোলো না, বুঝতে পারলো ওরা বেরোবে না, ওদেরকে যেতে হবে। দুই সহকারীর দিকে তাকিয়ে ভুরু উঁচু করলো কিশোর। নীরবে মাথা ঝাঁকালো রবিন। মুসা বলল, চলো। পাশাপাশি সাবধানে হেঁটে চলল তিনজনে। পা দেবে যাচ্ছে আলগা বরফে। সেদিকে তাকাচ্ছে না কেউ। কপ্টারটার দিকেই নজর। কাছে যেতে গায়ে এসে ঝাপটা মারলো বরফ শীতল বাতাস। কপ্টারের রোটরে সৃষ্টি হচ্ছে বাতাসের ঝড়। মাথা নিচু করে এগিয়ে গিয়ে দরজা দিয়ে ভেতরে উকি দিল কিশোর। আত্মতৃপ্তির হাসি হাসলেন পাইলট। টারবাইন ইঞ্জিন আর রোটরের গর্জনকে ছাপিয়ে চিৎকার করে জিজ্ঞেস করলেন, লিফট লাগবে? এছাড়া আর কোনো উপায় আছে আমাদের? পাইলটের কথার হালকা ভঙ্গিটা ফিরিয়ে দিল কিশোর। ককপিটে পাইলটকে একা দেখে অবাক হয়েছে। হাসিটা চওড়া হলো পাইলটের। তা নেই, একমত হলেন তিনি। নিজের পাশের সিটটা দেখিয়ে বললেন, উঠে বসো, ওদেরকেও আসতে বলো। সকালবেলা পাইলটের দিকে বেশি নজর দেয়নি কিশোর। দিলে মাথার টুপিতে কাত করে লেখা টিআর শব্দ দুটো দেখতে পেত সে। টিআর অর্থাৎ থার্স্টন রেঞ্জ। উঠে বসতে বসতে বলল, কপ্টারটার মালিক তাহলে মিস্টার থার্স্টন, না? মাথা ঝাঁকালেন পাইলট। হ্যাঁ, একেবারে নতুন এটা। কয়েক হপ্তা আগে কেনা হয়েছে। কোম্পানির নাম লেখানোর সময় পায়নি এখনো। পেছনের সিটে গিয়ে বসলো রবিন আর মোসা। দুজন হওয়াতে প্রথমবারের মতো গাদাগাদি হলো। তার মানে জেরাল্ড থার্স্টন বিরাট বড় লোক। পাইলটের সঙ্গে কথা চালিয়ে গেল কিশোর। একটা প্রাইভেট কপ্টার কেনা, সেই সঙ্গে বেতন দিয়ে পাইলট রাখা, বিরাট খরচের ব্যাপার। কিনতে অনেক টাকা লেগেছে ঠিকই। কপ্টারটাকে তুলতে তুলতে জবাব দিলেন পাইলট। তবে পাইলটের জন্যে একটা পাই পয়সাও খরচ করা লাগে না। অবাক হলো কিশোর। তার মানে বিনা বেতনে মিস্টার থার্স্টনের কাজ করে দেয় নাকি? মৃদু হাসি ফুটলো পাইলটের ঠোঁটে। নিজের কাজের জন্যে কে আর পয়সা নেই বলো? আমি জেরাল্ড থার্স্টন। জবাবটাই স্তব্ধ করে দিল কিশোরকে। র্যাঞ্চে ফেরার পথে আর একটা কথা বলতে পারলো না। সামান্য ওই সময়টুকু ব্যয় করলো থার্স্টনকে পর্যবেক্ষণের কাজে। কপ্টারটাকে যেরকম সহজভাবে চালাচ্ছেন, তাতে বহু ঘন্টা ওড়ার অভিজ্ঞতা আছে তার। দক্ষ পাইলট, ক্লিন শেভড, চোখও চোয়াল। প্রথমে ভাবলো বয়স ৪৫ থেকে ৫০-এর মাঝামাঝি। কোটের কলারের নিচে গলাটা যেখানে ঢুকে গেছে, ভালো করে তাকাতে সেখানকার চামড়া চোখে। এক লাফে বয়স ১০ বছর বাড়িয়ে দিল সে মনে মনে। তার মানে ৬০-এর কম না। বয়সের তুলনায় অনেক বেশি জোয়ান লাগে থার্স্টনকে। র্যাঞ্চ হাউসের ভেতরে মস্ত একটা বৃত্তাকার গাড়িপথের মাঝখানের গোল জায়গায় কপ্টার নামালেন থার্স্টন। সামনে দোতলা বাড়ি। অস্বাভাবিক মোটা মোটা চাকাওয়ালা প্রায় বাক্সের মতো দেখতে একটা 4 ডোর জিপ ছুটে এলো। ছাদের উপর জ্বলছে নিভছে একজোড়া নীল আলো। তিন গোয়েন্দা নামলো। গাড়িটার কাছে এসে দাঁড়িয়ে গেল। জিপ থেকে লাফিয়ে নামলেন শেরিফ হ্যামিল্টন। ভীষণ অসন্তুষ্ট মনে হলো তাকে। তীব্র ভ্রুকুটি করলেন তিন গোয়েন্দার দিকে তাকিয়ে। আমি তো ভেবেছি ডেনভারের কাছাকাছি চলে গেছো তোমরা এতক্ষণে। গাড়িটা 7 দিন রাখলে ভাড়ার হার কমে যাবে, জানালো কিশোর। তাছাড়া আমাদের ট্রাভেল এজেন্ট জানিয়েছে, হঠাৎ করে প্লেনের টিকিট বদল করতে গেলে জরিমানা দিতে হবে অনেক টাকা। তাই ভাবলাম বাকি হপ্তাটা কাটিয়েই যায়। বাড়ি যাবার তো অত তাড়া নেই। পরিস্থিতি যা দাঁড়িয়েছে এখন, তাতে 7 দিনও ছাড়া পাবে কিনা সন্দেহ, জবাব দিলেন শেরিফ। শুনলাম তোমরা নাকি একটা স্নোমোবাইল চুরি করেছো। কথাটা সত্যি হলে? থাক না ফ্র্যাঙ্ক, বাদ দাও, বাধা দিলেন থার্স্টন।
শ্রমিকরা যখন আমাকে ফোন করলো, ভেবেছিলাম সাধারণ কোনো গরু চোরের কাজ। কল্পনাই করিনি মারিসাকে যে ছেলেগুলো বাঁচিয়েছে ওরা ঢুকেছে। নিশ্চয়ই কোনো কারণ আছে। জ্বলন্ত চোখে গোয়েন্দাদের দিকে তাকালেন শেরিফ। কারণটা কি শুনে ফেলা যাক তাহলে। শেরিফের দৃষ্টিবাণে কাবু হলো না কিশোর। থার্স্টনকে দেখিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার বিশ্বাস তার চেয়ে অনেক বেশি আগ্রহী হবেন যদি শোনেন মিস্টার থার্স্টনের লোকেরা কুগার শিকার করার জন্য মোট টাকা পুরস্কার পায়। ওটাও নিশ্চয়ই অপরাধের ভয়ে পড়ে, তাই না শেরিফ? যদি না কিছু কিছু মানুষ আইনের ঊর্ধ্বে থাকার ক্ষমতা অর্জন করে। আমার কাছে কেউ আইনের ঊর্ধ্বে নয়, ভোঁতা জবাব দিলেন শেরিফ। মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। শেরিফের দিকে তাকিয়ে মসৃণ কণ্ঠে বললেন থার্স্টন, বুড়ো কুয়ারটার কথা বলেছি তোমাকে। আমার গরুগুলোকে মেরে শেষ করছে। পরশুদিন একটা দুধেল গাইকে ধরে নিয়ে গেছে। খোয়ারে জানোয়ারগুলো চেঁচামেচি শুরু করেছিল। তাতে জানা গেছে ব্যাপারটা। আমার তো ভয় লাগছে। কখন পশু ছেড়ে মানুষের উপর হামলা চালায়। মানুষ খেকো হয়ে গেল তো সর্বনাশ। জোরে একটা নিঃশ্বাস ফেললেন শেরিফ। আচরণেই বোঝা গেল কৈফিয়তে সন্তুষ্ট হতে পারেননি তিনি। তার মানে পুরস্কৃত করার লোভ দেখিয়ে লোক পাঠিয়েছ কুয়ারটাকে খুন করতে? এটা নিয়ে তোমার সঙ্গে বহু আলোচনা হয়ে গেছে আমার গেরি। তুমি জানো এ ধরনের সমাধান আমার পছন্দ না। চোখে অবিশ্বাস নিয়ে শেরিফের দিকে তাকালো মুসা। খাইছে? শুধুই আপনার অপছন্দ? এ ব্যাপারে আর কিছু করার নেই আপনার? না, সত্যিই নেই, জবাব দিলেন শেরিফ। গবাদি পশু কিংবা মানুষের প্রাণের হুমকি হয়ে দাঁড়ালে নিজের সীমানার মধ্যে কুগার হত্যা করা যাবে। এর বিরুদ্ধে কোনো আইন নেই। আমার লোকেরাও জানে সেটা, থার্স্টন বললেন। আমার সীমানার মধ্যে পেলেই কেবল গুলি চালাবে। কড়া নির্দেশ দেয়া আছে আমার। কিন্তু ওরা আপনার হুকুম মানলো কি মানলো না কি করে জানছেন? প্রশ্ন তুলল কিশোর। কুকারটাকে মেরে নিয়ে এসে আপনাকে বলবে সীমানার মধ্যেই পাওয়া গেছে, তখন? তাদের মুখের কথায় বিশ্বাস করতে হবে আপনাকে। তখন পুরস্কারের টাকা তো দিয়ে দেবেন, তাই না? পাতলা হাসি ফুটল রাঞ্চারের ঠোঁটে। আমি ওদের বিশ্বাস করি। আমার আরো বিশ্বাস তোমরাও আর কোনো গন্ডগোল করবে না এখানে। তাহলে তোমাদের বিরুদ্ধে আর কোনো রকম অভিযোগ আনা থেকে বিরত থাকবো আমি। বেআইনিভাবে আমার র্যাঞ্চে ঢোকা, স্নোমোবাইল চুরি করার কথা কোনোটাই আর মনে রাখবো না। তাহলে আমিও ঝামেলা থেকে বাঁচবো, শেরিফ বললেন। অ্যারেস্ট আর করতে হবে না তিনজনকে। ফাইলপত্র আর লেখালেখির ঝামেলা থেকে মুক্তি। চলো, জিপে করে তোমাদের গাড়ির কাছে পৌঁছে দেবো। থার্স্টনকে গুড বাই জানিয়ে দুই সহকারীকে নিয়ে শেরিফের গাড়িতে উঠল কিশোর। গল্পটা আপনি বিশ্বাস করলেন? শেরিফকে জিজ্ঞেস করলো কিশোর। কম বেশি, জবাব দিলেন শেরিফ। তার মানে? তার মানে মাঝে সাঝে বেআইনি কাজ করে ফেলে থার্স্টনের লোকেরা, আর সেটা দেখেও দেখে না সে। আর সেরকমই একটা বেআইনি কাজ করতে যদি ওদের দেখে ফেলে থাকেন ডক্টর কুপার, প্রশ্ন করলো কিশোর, তাহলে কি ঘটবে? জানি না, জবাব দিলেন শেরিফ। থার্স্টন র্যাঞ্চের সীমানা থেকে 35 মাইল দূরে গুলি খেয়েছে মারিসা, সেটাও ভেবে দেখতে হবে। এমনও তো হতে পারে, থামলো না কিশোর। মানুষের মাথার জন্য অনেক বেশি টাকা পুরস্কার ঘোষণা করেছেন মিস্টার থার্স্টন। হতে পারে না? ধীরে ধীরে মাথা নাড়তে লাগলেন শেরিফ। ধৈর্য হারালেন না তিনি। মারিসা কুপার বিরক্ত করছে থার্স্টনকে, তাতে কোনো সন্দেহ নেই। তবে ক্ষতি কিছুই করতে পারছে না। সুতরাং মারিসাকে নিয়ে অতটা মাথা ব্যথা নেই থার্স্টনের। এল্ক স্প্রিং অপরাধীদের স্বর্গরাজ্য নয়। তাছাড়া জেরাল্ড থার্স্টন একজন সম্মানী লোক। তার ওখানে যারা কাজ করে তারাও সবাই মোটামুটি সৎ, কঠিন পরিশ্রমী কাউবয়। অবাক লাগলো কিশোরের। বন্ধু বলে থার্স্টনের ব্যাপারে অন্ধ হয়ে গেলেন শেরিফ, নাকি নিজের মনের সঙ্গে চুলচেরা বিশ্লেষণ করছেন? তুমি প্রশ্ন করার আগেই আরো একটা কথা জানিয়ে দিই, শেরিফ বললেন। গতকাল একটা গরুর নিলামে গরু কিনতে মন্টানায় গিয়েছিল থার্স্টন। কাজেই গুলিটা সে করেছে এই ধারণাটা মাথা থেকে বের করে দিতে পারো। গুলির কথা যখন উঠলই কিশোর বলল,
কি ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে জানতে পেরেছেন? মাথা ঝাঁকালেন শেরিফ। মোটামুটি। ক্যালিবারটা জানা যায়নি এখনো। মারিসার জখম থেকে পাওয়া বুলেটটা দেখেই বোঝা যায় শক্তিশালী হান্টিং রাইফেল থেকে ছোড়া, বেশি ভেতরে ঢোকেনি। তার মানে ছোড়া হয়েছে বহুদূর থেকে। বাক্যটা শেষ করে দিল কিশোর। আর একটু কাছে থেকে মারলে বাঁচার কোনো আশা ছিল না তার। তার মানে খাদের উপর থেকে গুলি করার ব্যাখ্যাটা আরো জোরদার হচ্ছে। সিডানটার কাছে এসে জিপ থামালেন শেরিফ। কিশোরের দিকে ফিরলেন। অনেক কিছু জানো তুমি, এত শিখলে কোথায়? বড় বেশি খুঁতখুঁতে তো? পেছন থেকে জবাব দিল মুসা। কৌতূহলও বেশি। কম্পিউটারের মগজ। কোনো জিনিস একবার মগজে ঢুকলে জীবনেও আর বেরোয় না। সেরকমই মনে হচ্ছে আমার। কিশোরের দিক থেকে চোখ ফেরাননি শেরিফ। সাধারণ হান্টিং অ্যাক্সিডেন্টের মধ্যেও কি বাঁকা কিছু দেখতে পাচ্ছে তোমার মগজ? সাধারণ দুর্ঘটনা মনে হচ্ছে না আমার, ঘুরিয়ে জবাব দিল কিশোর। কে দুর্ঘটনাটা ঘটালো খোঁজ পেয়েছেন তার? ওসব খোঁজার জন্যই বেতন দেওয়া হয় আমাকে। ধৈর্যের বাঁধ ভাঙতে আরম্ভ করেছে মনে হয় শেরিফের। কিছু সূত্র আমি পেয়ে গেছি। ড্যাশবোর্ডে বসানো টু ওয়ে রেডিওটা খড়খড় করে উঠল এই সময়। শেরিফ হ্যামিল্টন, শুনতে পাচ্ছেন? হ্যান্ডসেটটা তুলে নিয়ে কথা বলার বোতামটা টিপে দিলেন শেরিফ। মার্টিন, বলো, কিছু পেলে? বহুত ঘোরাঘুরি করলাম। আরে, সে কথা কে শুনতে চাইছে? ধমকে উঠলেন শেরিফ। রাইফেলটা পেয়েছো নাকি বলো। পেয়েছি স্যার। স্পিকারের খড়খড়ানির সঙ্গে মিশে যান্ত্রিক শোনালো কণ্ঠটা। যেখানে খুঁজতে বলেছিলেন সেখানেই দেখেছি। বাকি জায়গাগুলো গুড। হেডকোয়ার্টারে নিয়ে যাও, আমি আসছি। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন শেরিফ। ঘটনাটা কি? ভুরুনা চালো কিশোর। মনে হচ্ছে তোমার সন্দেহই ঠিক, শেরিফ বললেন। কেউ একজন ইচ্ছে করে খুন করতে চেয়েছিল মারিসাকে। আশা করছি 24 ঘন্টার মধ্যেই তাকে ধরে এনে হাজতে ভরতে পারবো। অস্ত্রটা পেলেন কি করে জানতে চাইল কিশোর। মনে হচ্ছে যেন হেরিটেজে সাজিয়ে রয়েছে। তোমার নিশ্চয় জানা আছে। উত্তেজনার ভাবটা চলে গেছে শেরিফের ভঙ্গি থেকে। অনেক অপরাধীকেই ডোবায় হয় তাদের বন্ধুরা কিংবা পরিচিত কেউ। কে গুলি করলো ডক্টর কুপারকে? আর কেই বা ডোবালো তাকে? সন্দেহজনক ব্যক্তিটি একজন নেটিভ আমেরিকান, শেরিফ বললেন। তার ডাকনাম লংহার্ট। নাম শুনে কিছু বুঝতে পারবে না। আমাদের এলাকার বাইরের কোনো পত্রিকায় নাম ছাপা হয় না তার। তিনি কে জানি আমরা, জবাব দিল কিশোর। উনিই দায়ী কেন ভাবছেন? একটা উড়োফোন পেয়েছি আমি, শেরিফ বললেন। লোকটা জানিয়েছে একটা গুলির শব্দ নাকি শুনেছিল সে। তার পরপরই লংহার্টকে গিরিখাতের কাছ থেকে চলে যেতে দেখেছে। লংহার্টের ট্র্যাকে একটা রাইফেল পাওয়া গেছে। মার্টিন পরীক্ষা করে বুঝতে পেরেছে 2-1 দিনের মধ্যেই গুলি করা হয়েছে ওটা দিয়ে। ভ্রুকুটি করল কিশোর। তাতে তেমন কিছু প্রমাণ হয় না। রাইফেল গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াবেন কেন লংহার্ট? আর কুমতলব থেকে থাকলে অন্য কোথাও লুকাতেন। ধরা পড়ার জন্য গাড়িতে ফেলে রাখতেন না। লুকোনোই ধরা যেতে পারে এটাকে, জবাব দিলেন শেরিফ। বনের মধ্যে তার কেবিন। রাস্তা বলতে প্রায় কিছুই নেই। সচরাচর যায় না কেউ ওদিকে। বাড়িতে রাখার অসুবিধে বলে শীতকালে শহরের একটা গ্যারেজে গাড়ি রাখে সে। স্কি নিয়ে ঘুরে বেড়ায়। ও হয়তো ভেবেছিল রাইফেলটা এর সময় ট্যাকে রাখাই নিরাপদ। তাতেও প্রমাণ হয় না তিনিই গুলি করেছেন, কিশোর বলল। কেউ ফাঁসানোর জন্যে ওখানে নিয়ে গিয়ে রাইফেলটা রেখে দিতে পারে। এল্ক স্প্রিংয়ে সবার কাছে নিশ্চয়ই হান্টিং রাইফেল আছে। আর যেটা পাওয়া গেছে সেটা লং জনেরই রাইফেল, কি করে শিওর হচ্ছেন? ওটা তো তার জিনিস নাও হতে পারে। ঘুত করে উঠলেন শেরিফ। সহজে হাল ছাড়ার পাত্র নাও তোমরা। তোমাদের ইচ্ছেটা কি? লংহার্টকে গ্রেফতার না করি? আমি চাইছি সঠিক লোকটাই গ্রেপ্তার হোক। দেখো, শীতল কণ্ঠে বললেন শেরিফ, আমাকে পরামর্শ দেওয়ার চেয়ে তোমাদের বয়সী ছেলেদের যা করা উচিত তাই করো।
আর আমাকে আমার কাজ করতে দাও। আসল অপরাধীকে আমি খুঁজে বের করবই। তার মানে আপাতত আপনি লং হার্টকে অ্যারেস্ট করছেন না, তাই না? না, জবাব দিলেন শেরিফ। তবে তোমাদেরকে রেখে গিয়ে আমার প্রথম কাজটা হবে তার সঙ্গে দেখা করা। মাথা ঝাঁকিয়ে ইঙ্গিতে জানালার বাইরে দেখালেন তিনি। ওই যে তোমাদের গাড়ি, যাও, যেখানে খুশি যেতে পারো, যেখানে ইচ্ছে। কেবল আমার ঘাড়ের কাছ থেকে দূরে থাকলেই আমি খুশি। ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হলো না তিন গোয়েন্দার। তাহলে কি করছি আমরা এখন? নিজেদের গাড়িতে বসে জিজ্ঞেস করলো রবিন। তাকিয়ে আছে শেরিফের গাড়িটার দিকে। চলে যাচ্ছে ওটা। ইঞ্জিন স্টার্ট দিল মুসা। শেরিফ যা করতে বলেছেন সেটাই করা উচিত আমাদের, বলল সে। যেখানে খুশি চলে যাওয়া উচিত। ঠিক। রহস্যময় হাসি ফুটল কিশোরের মুখে। কেবল তার ঘাড়ের কাছ থেকে দূরে থাকতে বলল, কিন্তু পিছু পিছে যেতে মানা করেননি। কি বলো? যতটা সম্ভব দূরে থেকে জিপটাকে অনুসরণ করে চলল মোসা। রাস্তায় গাড়ি ঘোড়া প্রায় নেই। দুটো গাড়ির মাঝখানে ফাঁকা। চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি পথে ঠোকর খেতে খেতে এগিয়ে চলেছে গাড়িটা। এতক্ষণে শিওর জেনে গেছেন, কিশোর বলল। আমরা তাকে অনুসরণ করছি। যদি না দেখে থাকেন, তাহলে তার রিভারভিউ মিররের কাজ নষ্ট। বোকা বানানোর জন্য অকারণে ঘুরিয়ে মারছেন না তো আমাদের? রবিনের প্রশ্ন। মাথা নাড়ল কিশোর। মনে হয় না। এভাবে নিজের সময় নষ্ট করবেন না শেরিফ। তীক্ষ্ণ একটা মোড়ের ওপাশে অদৃশ্য হয়ে গেল জিপ। উদ্বিগ্ন হলো না কিশোর। মোড়ের কাছে গেলেই আবার দেখা পাবে। কিন্তু গিয়ে দেখলো তার অনুমান ভুল। মোড়ের ওপাশে রাস্তা শূন্য। উধাও হয়ে গেছে জিপটা। চোখ বড় বড় করে এপাশ ওপাশ তাকাতে লাগলো মোসা। কি হলো? কোথায় গেল গাড়িটা? গাড়ি থামাতে বলল কিশোর। রাস্তার দুই পাশটা ভালো মতো দেখলো। ওই যে, হাত তুলে দেখালো রবিন। রাস্তা থেকে নেমে চাকার দাগ চলে গেছে বরফের উপর দিয়ে। ঢুকেছে গিয়ে বনের মধ্যে। হুঁ, মাথা দোলালো কিশোর। শেরিফ তো বলেছিলেনই, লংহার্ট রাস্তা থেকে দূরে একটা কেবিনে বাস করেন। সেজন্যই আমাদেরকে দেখে উদ্বিগ্ন হননি শেরিফ, রবিন বলল। জানতেন, শেষ পর্যন্ত অনুসরণ করে যাওয়ার সম্ভব হবে না আমাদের পক্ষে। 4 হুইল ড্রাইভ জিপ, তুষারে চলার উপযোগী চাকা, রাস্তা প্রয়োজন নেই তার। কিন্তু আমাদের এই গাড়ি নিয়ে ওদিকে 10 ফুটও যেতে পারবো না। তার মানে গাড়ি রেখে যেতে হবে আমাদের, নির্বিকার কণ্ঠে বলল কিশোর। তার দিকে ফিরে তাকালো রবিন। তুমি বলছো পায়ে হেঁটে? লংহার্টের কেবিনটা কত দূরে তাই তো জানি না আমরা। গেলেই জানতে পারবো। গাড়ি থেকে নেমে পড়ল কিশোর। ছাতে রাখা স্কি র্যাক দেখিয়ে বলল, হেঁটে যেতে ইচ্ছে না করলে বরফের উপর দিয়ে চলার আরো বিকল্প ব্যবস্থা আছে। কোনটা কঠিন হবে বুঝতে পারল না রবিন। গোড়ালি ডেবে যাওয়া তুষারের মধ্যে বারবার পা উঁচু করে ছপাত ছপাত করে হাঁটা, নাকি স্কি পরে ঢাল বেয়ে উপরে ওঠা। আরেকবার তাকালো সরু রাস্তাটার দিকে। প্রথম মোড়টার পরেই মোটামুটি সমতল হয়ে গেছে রাস্তা। মুসাও দেখল। রবিনের মতো দ্বিধা করল না সে। র্যাকের দিকে হাত বাড়ালো। স্কি করতে এসেছি, স্কি করব। বেশি দূরে যেতে হলো না। ফিরে এলো পুলিশের জিপটা। মুসা রয়েছে আগে। তার স্কির প্রায় সামনের ডগা ছুঁয়ে দাঁড়িয়ে গেল গাড়ির চাকা। জানালা দিয়ে মাথা বের করে দিলেন শেরিফ। মুখ দেখে মনে হচ্ছে ওদেরকে দেখে হাসবেন না কাঁদবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। দারুণ প্রাকৃতিক দৃশ্য এখানকার। গভীর মনোযোগে প্রকৃতি দেখার ভান করল কিশোর। হাসি চাপলেন শেরিফ। না, তোমাদের প্রশংসা না করে পারছি না। এত নাছোড়বান্দা ছেলে জীবন। কাউবয় হ্যাটটা খুলে হাতের উল্টো পিঠ দিয়ে কপাল মুছলেন। তবে অহেতুক সময় নষ্ট করবে। লংহার্ট বাড়িনি। ঠোঁট গোল করে শীষ দিয়ে উঠল মুসা। দূর, খামোকায় এলাম কষ্ট করে। মুচকি হাসলেন শেরিফ। কেন? প্রকৃতি দেখতে নাকি এসেছো তোমরা? যাকগে, সাবধান করে দিচ্ছি, লংহার্টের কাছে আরো বন্দুক থাকতে পারে।
বিপজ্জনক লোক সে। শুধু একটা রাইফেল পেয়ে এবং সেটা থেকে গুলি করা হয়েছে সন্দেহ করে কাউকে দোষী ঠাহরানো ঠিক মেনে নিতে পারছি না আমি, কিশোর বলল। সামান্যতম সূত্র থেকে অনেক বড় বড় অপরাধী ধরার ঘটনার কথা আমি জানি, জবাব দিলেন শেরিফ, গোঁফ চুলকালেন অন্যমনস্ক ভঙ্গিতে। আর সাবধান থাকাটা ভালো, তাতে জীবনটা দীর্ঘায়িত করা যায়। তা ঠিক। ইচ্ছে করেই তর্ক থেকে সরে এলো কিশোর। শেরিফকে চড়ানোটা ঠিক হবে না। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। তোমাদের পার করে দিয়ে আসা উচিত ছিল। ঘড়ি দেখলেন তিনি। কিন্তু আমার সময় নেই। নিজেরা এসেছো, নিজেরাই ফিরে যাওয়ার ব্যবস্থা করো। আমার একটাই অনুরোধ, গন্ডগোল থেকে দূরে থাকবে। গাড়ি চালিয়ে এগিয়ে যেতে যেতে জানালা দিয়ে মুখ বাড়িয়ে আবার চিৎকার করে বললেন, আর লং হাটের কাছ থেকেও দূরে থাকবে। হাসি মুখে তাকিয়ে তার উদ্দেশ্যে জোরে জোরে হাত নাড়ল কিশোর। জিপটা চোখের আড়ালে চলে যেতেই আবার যেদিকে যাচ্ছিল সেদিকে রওনা হলো। সামনে পথ মোটামুটি সমতল হয়ে এলো। খাড়াই আছে এখনো, তবে কম। বাপরে বাপ, অলিম্পিকে জেতাও এর চেয়ে সহজ। ৮ ঘন্টা পর হাঁপাতে হাঁপাতে বলল মুসা। গাল ফুলিয়ে মুখ দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে বলল রবিন। রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এর চেয়ে ভালো কোনো উপায় বোধহয় আর নেই। সে তো বটেই। ঘর ঘরে শব্দ বেরোচ্ছে কিশোরের গলা দিয়ে। হার্ট অ্যাটাকটা খালি হোক না এখন, টের পাবে স্বাভাবিক কাকে বলে। কষ্ট হচ্ছে এগোতে, তাই বলে থামলো না ওরা। তুষারে পোলের খোঁচা মেরে মেরে এগিয়ে চলল সামনের দিকে। বন থেকে বেরিয়ে এলো এক সময়। সামনে তৃণভূমি, তুষারে ঢাকা। কোন দিকে যাচ্ছে জানার জন্য কম্পাসের প্রয়োজন হলো না ওদের। পশ্চিম আকাশে হেলতে থাকা শেষ বিকেলের রোদ ওদের দিক নির্দেশনা দিচ্ছে। অনেক নেমে গেছে। সূর্যের দিকে তাকিয়ে আনমনে বলল কিশোর। দুই সহকারীর দিকে তাকালো। থামার বোধহয় সময় হয়েছে আমাদের। কাঁধের উপর দিয়ে ফিরে তাকালো মুসা। ক্লান্ত হয়ে গেছো? মাথা নাড়ল কিশোর। না, সেজন্য নয়। সূর্য দেখে বেশিক্ষণ আর দিক ঠিক রাখা যাবে না। ফিরে যেতে হলে এখনই সময়। কপালে হাত রেখে সামনের দিকে তাকালো মুসা। কিন্তু এতখানি এসে ফিরে যাব? শেরিফ বেশি দূরে যাননি। তার মানে লংহার্টের বাড়িটা আর বেশি দূরে না। দেখেই যাই, কি বলো? বাড়িতে তো আর রাতারাতি উধাও হয়ে যাবে না, কিশোর বলল। কালও একই জায়গায় থাকবে। অন্ধকার হয়ে গেলে যদি বনের মধ্যে আটকা পড়ি, কোনো নিরাপত্তা পাবো না। ঠান্ডায় জমেই মরতে হবে। রবিনও একমত হলো কিশোরের সঙ্গে। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মুসা। কিশোর আর রবিনের পেছন পেছন তৃণভূমি থেকে ফিরে এসে আবার ঢুকলো বনে। খোলা সাদা প্রান্তরের চেয়ে ছায়া ঢাকা পাইন বনের মধ্যে আলো অনেক কম। শীতে গায়ে কাঁটা দিল রবিনের। ঝাড়া দিয়ে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কেমন করে উঠলো মাথার মধ্যে। বনবন করে ঘুরতে শুরু করলো। টলে উঠলো দেহ। কোনো মতে একটা গাছ ধরে ফেলে পতন ঠেকালো। গাছের গায়ে হেলান দিয়ে হা করে বাতাস গেলতে লাগলো। দুদিক থেকে এসে তাড়াতাড়ি তাকে ধরে ফেললো মোসা আর কিশোর। মগজটাকে শূন্য করে দাও, কিশোর বলল। লম্বা লম্বা দম দাও, ধীরে ধীরে ছাড়ো। আরো একটা কারণ হতে পারে এরকম, পর্বতের পাতলা বাতাস। দম নিয়ে আস্তে মাথা ঝাঁকালো রবিন। মগজের ঘোলাটে ভাবটা রয়ে গেছে, তবে দেহের টালমাটাল অবস্থা কাটতে আরম্ভ করেছে। চলতে গেলে আবার কি ঘটবে বলা মুশকিল। মুসা জিজ্ঞেস করলো, আবার কি তোমার উল্টোপাল্টা দেখা শুরু হতে যাচ্ছে, ব্ল্যাক ফরেস্টের মতো? দৈব দর্শনের কথা বলছো? মাথা নাড়ল রবিন। ওহ, তোমরা যা দেখছো আমিও তা দেখছি। একটা শব্দ শুনলাম মনে হলো, কিশোর বলল। আমিও। বলার সঙ্গে সঙ্গে ওপর দিকে মুখ তুলে তাকালো মুসা। তার মনে হলো পাতার আড়ালে কাঠবিড়ালি নড়েছে। আবার শোনা গেল শব্দটা। কুকার নাকি আবার? ফিসফিস করে বলল মুসা। না ভালুক। ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে ইশারা করলো কিশোর।
গাছের জালে নজর, খুঁজে বেড়াচ্ছে। মুখ তুলে রেখেছে তিনজনেই। এই ভঙ্গিতে তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে রবিনের। চোখ বুজল সে। কিন্তু মোসার কিশোর তাকিয়েই আছে। পাইনের জট পাকানো ডালপাতা ভেদ করে কিছু চোখে পড়ছে না। আবার শোনা গেল খসখস শব্দ। মট করে একটা ডাল ভাঙলো। না, উপরে তো নয়। প্রায় একই সঙ্গে ফিরে দেখালো মোসা আর কিশোর। বড় ধরনের কিছু একটা রয়েছে গাছের আড়ালে, সন্দেহ আর নেই। এক দুই করে 3টে সেকেন্ড পার হয়ে গেল। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো কিম্ভূত একটা মূর্তি। খাইছে, চিৎকার করে উঠল মুসা। ফিরে তাকালো রবিন। ক্যামোফ্লেজে ঢাকা বিশাল দেহী একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল। লম্বা কালো চুল ঘোড়ার লেজের মতো করে বাঁধা ঘাড়ের উপর। হাতে ধনুক, পিঠে ঝোলানো তীর ভর্তি ত্রিনীর। তীক্ষ্ণ কালো চোখের দৃষ্টি ছুরির মতো ধারালো। ভারী গলায় বললেন, এটা ব্যক্তিগত জায়গা। সরি, জবাব দিল কিশোর। কিন্তু ওরকম তো কোনো সাইনবোর্ড দেখলাম না। বোর্ড ফোর্ড দেখতে পারি না আমি। জবাব শোনা গেল। কাঁটাতারের বেড়া, সাইনবোর্ড, এইসব জিনিস প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে। অন্যের অধিকারের উপর মানুষের শ্রদ্ধা থাকা উচিত। তাহলেই আর কেউ কারো এলাকায় ঢুকে পড়বে না। কিন্তু এসব কথা আর মানছে কোথায় লোকে? শ্বেতাঙ্গরা ঢোকার পর থেকেই শুরু হয়েছে এই অনাচার। আপনি নিশ্চয়ই লংহার্ট? জিজ্ঞেস করল কিশোর। মাথা ঝাঁকালেন ইন্ডিয়ান। এখন নিশ্চয়ই জানাবে তোমরা কে আর কেন ঢুকেছো এখানে। নিজেদের পরিচয় দিয়ে কিশোর বলল, আপনাকে খুঁজতে এসেছি। ইদানিং মনে হচ্ছে খুব বিখ্যাত হয়ে গেছি আমি। লংহার্ট বললেন। প্রথমে এলো শেরিফ হ্যামিল্টন, তারপর তোমরা। শেরিফকে দেখেছেন আপনি? সরাসরি দেখিনি। বরফে শেরিফের গাড়ি রেখে যাওয়া চাকার দাগের দিকে ইঙ্গিত করলেন লংহার্ট। দাগ চিনতে অসুবিধা হয় না আমার। নেচে উঠল তার কালো চোখের তারা। আমার সঙ্গে দেখা করার জন্যে এত কষ্ট করে এত দূর থেকে কেন শেরিফ এসেছিল জানো তোমরা? দুই সহকারীর দিকে তাকালো কিশোর। সত্যি কথাটা বলার সিদ্ধান্ত নিল সে। লংহার্টের দিকে ফিরে বলল, ডক্টর মারিসা কুপারের গুলি খাওয়ার ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চান তিনি। কিশোরের উপর স্থির হয়ে গেল কালো চোখের তারা। আজ সকালে জানলাম খবরটা। একজন বন্ধু রেডিওতে জানিয়েছে আমাকে। কিন্তু আমার সঙ্গে কথা বলতে চাই কেন শেরিফ? আপনার ট্র্যাকে একটা রাইফেল পাওয়া গেছে, জানালো কিশোর। শেরিফ আর তার ডেপুটির ধারণা ওটা দিয়ে গুলি করা হয়ে থাকতে পারে। তিক্ত হাসি আসলেন লংহার্ট। ট্র্যাকটা বাদ দিলে চলাফেরার জন্য শুধু স্কির উপর নির্ভর করতে হবে আমাকে, যে জিনিসটা আমি ভালো পারি না। তোমরা তুষার ঝড়ের মধ্যে স্কি করে গিয়ে মারিসাকে গুলি করে ফিরে এসে শহরে গিয়ে রাইফেলটা কখন লোকালাম ট্র্যাকের মধ্যে? এটা কি সম্ভব? তাছাড়া আমি ওটা ওখানে লোকাতেই বাজাবো কেন? তারপর সেখান থেকে আবার স্কি করে এখানে ফিরে আসা। কত দূরে বাস করি সে তো দেখতেই পাচ্ছ। কিন্তু এসবের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? বলতে গেল কিশোর। কিন্তু থামিয়ে দিয়ে লংহার্ট বললেন, ঠিক আছে, আমিই বলছি। তোমরা হচ্ছ সেই তিনজন যারা মারিসাকে তুলে এনে হাসপাতালে পৌঁছে দিয়েছো। ভালোই করেছো। মারিসার বেঁচে থাকা দরকার। একটা অতি জরুরি গবেষণা করছে সে, বন্যপ্রাণী সংরক্ষণের কাজ, বলল কিশোর। কিন্তু আমরা শুনলাম ওই একই জায়গা দখলের জন্যে আপনিও নাকি লড়ে চলেছেন। সত্যি নাকি? আমাদের লড়াইটার উদ্দেশ্য কম বেশি একই, লংহার্ট জানালেন। শত শত বছর ধরে প্রকৃতির সঙ্গে তাল একে অন্যকে সহযোগিতা করে বাস করেছে ইউটি আর অন্যান্য গোত্রের ইন্ডিয়ানরা। আর কুগারের প্রতি বিশেষ শ্রদ্ধা আছে আমাদের। আমরা ওদেরকে বলি পর্বতের প্রেত। তার মানে আপনি বলতে চাইছেন ইউটিরা তাদের ভূমি ফেরত পেলে মারিসা কুপার আপনার জন্য কোনো হুমকি নন? ফোঁস করে নিঃশ্বাস ফেলেন লংহার্ট। একটা কথা তোমাদের জোর দিয়ে বলতে পারি, যদি পূর্বপুরুষের জমি ফেরত পাই আমরা, চমৎকার ওই প্রাণীগুলোর বেঁচে নির্দ্বিধায় ছেড়ে দেব। দুই সহকারীর দিকে তাকালো কিশোর। মুসার রবিনের মুখ দেখে বোঝা গেল লংহার্টের কথা বিশ্বাস করেছে ওরা।
কিশোরও করল। তাহলে ধরে নিতে ডক্টর কুপারকে খুন করার কোনো মোটিভ বা উদ্দেশ্য আপনার নেই। কিন্তু আপনার রাইফেলটা ট্র্যাকে ব্যালিস্টিক রিপোর্ট যদি প্রমাণ করে গুলিটা আপনার রাইফেল থেকেই বেরিয়েছে, আবার আপনাকে জিজ্ঞাসাবাদ করতে আসবেন শেরিফ। আপনার যে বড় শত্রু রয়েছে এখানে, এটা না জানার কথা নয় তার। আকাশের দিকে তাকালেন লংহার্ট। অন্ধকার হয়ে যাচ্ছে। তোমাদের বন্ধুটিকে অসত্য মনে হচ্ছে। রবিনকে দেখালেন তিনি। আগুন জ্বেলে গরম গরম খাবার রান্না করতে যাচ্ছি আমি। যাবে নাকি আমার সঙ্গে? না অন্য কোনো কাজ আছে তোমাদের? আপনার সঙ্গে যাওয়ার চেয়ে ভালো কোনো কাজ আপাতত আমি অন্তত ভাবতে পারছি না, হেসে বলল মুসা। অস্পষ্ট হয়ে আসা গোধূলির আলোতেও ঝকঝক করে উঠল তার ধবধবে সাদা দাঁত। পপলার গাছের বনের মধ্যে লংহার্টের বাড়ি। অতি সাধারণ একটা কাঠের কেবিন। ভেতরে বড় একটা ঘর। একপাশে ঘুমানোর জায়গা, আরেক পাশে পাথরের ফায়ারপ্লেস। ঘরের আসবাবপত্র বেশিরভাগই নিজের হাতে বানানো। ঘরের আদিম পরিবেশে বড় বেশি বেখাপ্পা লাগছে এক কোণে রাখা একটা আনকরা নতুন রেফ্রিজারেটর, একটা রেডিও, আর লম্বা ওয়ার্ক টেবিলের উপর রাখা একটা পার্সোনাল কম্পিউটার। পাওয়ার লাইন তো দেখছি না, রবিন বলল। ইলেকট্রিসিটি পান কোনখান থেকে? ঘরের পেছনে একটা জেনারেটর আছে, লংহার্ট বললেন। লিকুইড প্রোপেনে চলে। জমিয়ে রাখা কাঠের স্তূপ থেকে এক পাঁচা কাঠ তুলে নিলেন তিনি। ফায়ারপ্লেসে ফেলতে ফেলতে বললেন, এখানে আগুন জ্বেলে খুব একটা সুবিধা হয় না। তাপ আটকায় না। বেশিরভাগটাই বেরিয়ে যায় চিমনি দিয়ে। ওক কাঠে তৈরি ম্যান্টল থেকে দেয়াশলাই তুলে নিয়ে এলেন তিনি। কাঠে আগুন ধরিয়ে শিক দিয়ে খুঁচিয়ে উস্কে দিতে শুরু করলেন আগুন। তারপরেও বাইরে যখন গর্জন করে ফেরে বাতাস, তুষার ঝড়ে তাণ্ডব চলে, এখানে সান্নিধ্যটাই তখন সারা দুনিয়ায় আমার সবচেয়ে আরামদায়ক সঙ্গী। জ্বলে ওঠা আগুনে হাত সেঁকতে সেঁকতে মুসা বলল, এই মুহূর্তে আমারও সে একই কথা মনে হচ্ছে। তার দিকে তাকিয়ে হাসলেন লংহা। খুব সহজ করে কথা বলো তুমি, কিউটি কিশোরদের মতো। হেসে রবিনকে দেখালো কিশোর। অথচ ইন্ডিয়ান রক্তের মিশ্রণ ওর গায়ে। ওকেও জটিল মনে হচ্ছে না। ভুরু চালেন লংহার্ট। রবিন, তোমার কেমন লাগছে এখন? ভালো, তবে মাথার মধ্যেটা ভালো না। কি হয়েছে? মাথা একবার বাড়ি খেয়েছিল, কিশোর জানালো। কয়েকটা দিনের কথা চিরকালের জন্য মুছে গেছে স্মৃতি থেকে। ডাক্তার বলেছেন ওই আঘাতেরই কুফল এটা। তবে সেই সঙ্গে অদ্ভুত কিছু ক্ষমতা তৈরি হয়েছে ওর মগজের মধ্যে। চোখের পাতা শুরু করে দীর্ঘ একটা মুহূর্ত রবিনের দিকে তাকিয়ে রইলেন লংহার্ট। তারপর বললেন, উল্টাপাল্টা দেখে নাকি? অতীত ভবিষ্যৎ দেখে? বর্তমানও দেখে। কিশোর অবাক। কিন্তু আপনি জানলেন কি করে? ইন্ডিয়ানরা এ ধরনের নানা রকম অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী, গম্ভীর কণ্ঠে জবাব দিলেন লংহার্ট। বাস্তবতা আছে বলেই হয়তো। ওয়ার্ক টেবিলটার কাছে এগিয়ে গেল কিশোর। টেবিলের ওপাশের দেয়ালে খোপ খোপ করে তার মধ্যে সাজিয়ে রাখা হয়েছে নানা রকমের পাথর, নুড়ি, অস্ত্র, ভাঙা পাত্র, তীরের মাথা, এইসব জিনিস। এখানে কেউ প্রত্নতাত্ত্বিক গবেষণা চালায় মনে হচ্ছে। এটা আমার হবি, নির্বিকার কণ্ঠে জবাব দিলেন লংহার্ট। শুধুই হবি? কম্পিউটারটার দিকে তাকালো কিশোর। হাসলেন লংহার্ট। না, তুমি নাছোড়বান্দা ছেলে। না জেনে আর ছাড়লে না। সত্যি কথাটা হলো, প্রফেসর গিরি ছেড়ে পালিয়েছি আমি। ইউনিভার্সিটিতে আর টিকতে পারছিলাম না। দম আটকে আসছিল আমার। চলে এলাম এখানে আমার গোত্রকে সহায়তা করার জন্যে। নিজেদের দাবি আদায় করতে গিয়ে জড়িয়ে পড়লাম এখানকার পলিটিক্স। নতুন দৃষ্টিতে তাকালো কিশোর লম্বা কালো চুলওয়ালা বিশালদেহী মানুষটার দিকে। আপনার রাজনীতির কথা শোনার জন্য সাংঘাতিক কৌতূহল হচ্ছে আমার। চওড়া পেশিবহুল কাঁধটায় ঝাঁকি দিলেন লংহার্ট। বলার খুব বেশি কিছু নেই। গোত্রের কয়েকজন সক্রিয় রাজনৈতিক আর আইনজ্ঞের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি আমি এই কয়েক বছর হলো। আমাদের ভূমি আমরা ফেরত পাবো কিনা নিশ্চিত নই, তবে তোলপাড় করে ছাড়বো। অর্থ বরাদ্দের ক্ষেত্রেও আমাদেরকে ঠকাচ্ছে সরকার। আমাদের দাবি
ইন্ডিয়ানদের জন্য ভালো স্কুল, ভালো হাসপাতাল, ভালো থাকার, তার মানে আন্দোলন। কিন্তু সহিংসতা ছাড়া সেটা কি সম্ভব? দেখো, আমি সহিংসতায় বিশ্বাসী নই। আমি চাই শান্তি। জনমত তৈরি করে চাপ দিয়ে সরকারকে বাধ্য করতে চাই আমাদের জমি যাতে ফিরিয়ে দেয়। একটা র্যাকে ধনুক দেখতে পেল রবিন। গাছ থেকে নামার সময় যেরকম ধনুক ছিল লংহাটের হাতে, সেরকম আরো 3টে ধনুক রয়েছে এখানে। ফাইবার গ্লাসের আর ইস্পাতের তারের তৈরি ছিলাগুলোকে 2 মাথায় লাগানো পুলির ভেতর দিয়ে টেনে আনা হয়েছে। এতে নিখুঁত নিশানা সহ প্রচন্ড শক্তিতে তীর ছুড়ে দেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে ধনুকগুলোর। রাইফেলের গুলির চেয়ে কম মারাত্মক নয়, কোনো কোনো ক্ষেত্রে বরং বেশি। সহিংসতায় বিশ্বাসী নন, তাহলে এত অস্ত্র দিয়ে কি করেন তিনি? ঘুরে বেড়াচ্ছে রবিনের চোখ। ওয়ার্কবেঞ্চের একধারে রাখা কিছু কাজ করা যন্ত্রপাতি, কাছেই রাখা নতুন তৈরি কিছু অতি আধুনিক তীর। কোনো কোনোটা বানানো শেষ হয়নি এখনো। দেয়ালে বসানো কোট রাখার র্যাকটা তৈরি হয়েছে এলখরিনের শিং দিয়ে। মেঝের মাদুরটাও পশুর চামড়ায় তৈরি। বোঝা যায় বাড়ির মালিক শিকারী। সন্দেহের কথাটা ঘুরিয়ে বলল রবিন। আর কি বোঝা যায়? ভ্রূণ চালে লংহাট। সেটাই তো জানতে চাইছি। রবিনের জবাবের দেরি দেখে বলে উঠল কিশোর। একটা তীর তুলে নিয়ে মাথাটায় সাবধানে আঙুল ছুঁয়ে ধার পরীক্ষা করল সে। এসব অস্ত্র দিয়ে কি করেন আপনি? ওই যে, রবিন বলল, শিকার। জবাব দিলেন লংহার্ট। জন্তু জানোয়ারকে যতই ভালোবাসি আমি, বেঁচে থাকার জন্য খাবার খেতে হয় আমাকে। তবে মাংসের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই শিকার করি আমি। তার চেয়ে 1 ছটাকও বেশি নয়। আমার পূর্বপুরুষরা যা করতেন তাদের মতো তীরধনুকই ব্যবহার করি। কোনো রকম আগ্নেয়াস্ত্র নেই আমার কাছে। কিন্তু তাদের কাছে এত আধুনিক ধনুক নিশ্চয়ই ছিল না। কিশোর বলল, তাছাড়া এখানে কোনো বন্দুক দেখতে পাচ্ছি না বলেই যে আগ্নেয়াস্ত্র নেই আপনার কাছে, তাই বা বিশ্বাস করবো কিভাবে? না, নেই, জোর দিয়ে বললেন লংহার্ট। রান্নাঘরের জন্য বরাদ্দ ছোট জায়গাটায় গিয়ে দাঁড়ালেন তিনি। স্টোভের উপরে দেয়ালে লাগানো একটা ছোট আলমারির দরজা খুললেন। আজ রাতে ক্যান্ড বিন দিয়েই খাওয়া সারতে হবে তোমাদের। হরিণী পেতে গাছে উঠে বসেছিলাম, কিন্তু শেরিফের গাড়ি আর তোমাদের আনাগোনার কারণে পালালো ওটা। কি আর করা, তোমাদেরই পিছু নিলাম। তোমরা কে, কেন এসেছো এটা জানার জন্যে। ক্যান্ড বিনেই চলবে আমাদের, কিশোর বলল। 2 হাত ছড়িয়ে হাই তুলল রবিন। খাওয়ার চেয়ে শোয়ার দরকার বেশি আমার। আগুনের ধারে এই চেয়ারে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ব। সেটাই করতে হবে তোমাদের, লংহার্ট বললেন। চেয়ারে রাত কাটাতে হবে, কারণ 3জনকে দেয়ার মতো বিছানা নেই আমার কাছে। আর সকালের আগে বেরোতেও পারবে না। তার শেষ কথাগুলো বোধহয় কানে ঢোকেনি রবিনের। চোখ বোজা, ভারী নিঃশ্বাস, ঘুমিয়ে পড়েছে।